এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হুম হুম। দোস্ত, তুই কখন আসবি? পার্টি তো শুরু হয়ে যাবে সন্ধ্যা থেকে। আমরা ভাবছিলাম বিকেলে সবাই মিলে একটু আড্ডা দিব। হ্যাঁ দোস্ত, আসতেছি। আমাকে একটু অফিসে যেতে হবে। অফিস থেকে সোজা চলে যাব তোদের ওখানে। ঠিক আছে। আর আজকে তুই কি ড্রেস পরে আসবি? ওয়েট, আমি রেডি হয়ে গেছি। তোকে পিক পাঠাচ্ছি। আদিবা তখন ছবি তুলে পাঠালো সে একটা স্টাইলিশ মডার্ন জামা পরেছে। এটা দেখে তার বান্ধবী কল করলো। কি রে, আমাকে কেমন লাগছে? হুম হুম। বিশ্বাস কর দোস্ত, তোকে একদম হলিউডের নায়িকাদের মতো লাগছে। তোকে দেখলে কেউ আমাদের দিকে তাকাবেই না। দূর, মজা করিস না। আমি আসতেছি, ওয়েট কর। ওকে, তাড়াতাড়ি আসবি। আদিবা ফোন রেখে অফিসে চলে গেল। অফিসে গিয়ে তার পিএস শুভকে ডাক দিল। শুভ এসে সামনে দাঁড়াতেই আদিবা বলল, শুভ, তুমি একটু আজকে অফিসটা দেখে রাখবে। আমাকে আজকে একটা পার্টিতে যেতে হবে। ম্যাডাম, আপনি এসব কী জামা কাপড় পরেছেন? এটা কোনো সভ্য বাড়ির মেয়েরা পরে না। আপনার এই ড্রেস আপে আপনাকে খুবই জঘন্য দেখাচ্ছে। এই কথা শোনার পর আদিবা অনেক বেশি রেগে গেল। তার সামনে দাঁড়িয়ে এরকম কথা কেউ বলতে পারে না। সে তখন রেগে গিয়ে শুভকে বলল, শুভ, দিন দিন তুমি অনেক বেশি বেয়াদব হয়ে যাচ্ছ। তোমার সাহস কি করে হলো তুমি আমার পোশাক আশাক নিয়ে কথা বলার? থাকো তো একদম রাস্তার ছেলেদের মতো। আধুনিকতা বলতে তোমার মধ্যে কিচ্ছু নেই। ম্যাডাম, আধুনিকতা এটাকে বলে না। আপনার কাজকর্ম আধুনিক করতে হবে। আপনার পোশাক আশাক আধুনিক করার মানে এটা নয় যে আপনি অশ্লীল হয়ে যাবেন। আপনার এই পোশাকে আপনার দিকে কত ছেলেরা খামুক দৃষ্টিতে তাকিয়ে থাকবে সেটা কি আপনি জানেন? আমার দিকে তাকিয়ে থাকলে তোমার কি সমস্যা? ও, তোমার হিংসা হয় আমার দিকে ছেলেরা তাকিয়ে থাকে, কিন্তু তোমাকে কেউ পাত্তাই দেয় না। জি ম্যাডাম, আপনার ধারণা এতটা খারাপ এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর আমার দিকে মেয়েরা না তাকালেই আমি বেশি খুশি হব। আমার দিকে তাকিয়ে কি হবে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ের আগে কাউকেই ভালোবাসবো না। আমার বিয়ের পর আমার স্ত্রীকে আমি ভালোবাসবো। তবে আমার কষ্ট লাগে এটা ভেবে যে স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন আপনার, কিন্তু আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। তো আমি কি বলতে চাচ্ছি, তুমি আমার দায়িত্ব পালন করো। তুমি তোমার কাজ করো, কেন আমার পিছনে লেগে আছো? এটাই তো আমার কাজ। আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানানো হয়েছে, কিন্তু আমি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। আর যদি রাস্তায় কেউ খারাপ কিছু করে ফেলে তাহলে আমার উপরেই সে অভিযোগ আসবে। ওহ শুভ, তুমি আমার ব্যাপারে বেশি কথা বলতে আসবে না। এতে কিন্তু তোমার উপরেই বিপদ আসবে। তুমি তোমার কাজ করো, যাও। আমার ব্যাপারে কথা বলতে আসবে না। আমি বুঝতে পারছি তোমার হিংসে হচ্ছে আমাকে নিয়ে। যদি এতই হিংসে হয় তাহলে নিজেকে স্মার্ট করো। আমার পিছনে কেন লেগে আছো? আমি শুধু আপনাকে সতর্ক বার্তা দিলাম, এখন বাকিটা আপনার সিদ্ধান্ত। আপনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারেন, আর চাইলে আপনার মতো থাকতে পারেন। এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে কেন কথা বলবো? বলে শুভ সেখান থেকে চলে গেল। আদিবার আগে ফুঁসতে শুরু করলো, তখন ম্যানেজারকে ডাক দিল। ম্যানেজার তখন দৌড়ে আসলো আদিবার ডাক শুনে। এরপর ম্যানেজার সাহেব আদিবাকে খুশি করার জন্য বলল, ম্যাডাম, আপনাকে তো আজকে একদম পরীর মতো লাগতেছে। আদিবা কিছু বলল না। ম্যানেজার আগে থেকে বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল, তা একটু আদিবার প্রশংসা করলো যাতে আদিবা তাকে পছন্দ করে। ম্যানেজার তখন তার দিকে তাকিয়ে বলল, সত্যি বলছি ম্যাডাম, আজকে আপনাকে দেখলে যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। আপনাকে এতটা সুন্দরী লাগতেছে। আপনি কোথাও যাবেন ম্যাডাম? ইচ্ছে ছিল পার্টিতে যাব, কিন্তু শুভটা মাথাটাই নষ্ট করে দিয়েছে। আমি আর পার্টিতে আজকে যাব না। ওকে যে করেই হোক এখান থেকে বের করতে হবে। ও আমার সামনে থাকলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। ম্যাডাম, আমার মনে হয় শুভ স্যার এখান থেকে যাবে না, কারণ সে এখানে থাকতেছে শুধুমাত্র আপনাদের ক্ষতি করার জন্য। আপনি তো জানেন তিনি নিজে একটা অফিস চালাচ্ছেন। আমাদের সব ইনফরমেশন সব তার অফিসে নিয়ে চলে যান। আমি তো এই ব্যাপারে কোনো খবর পেলাম না। আমি শুধু শুনলাম সে একটা অফিস চালাচ্ছে। ম্যাডাম, আপনি শুধু অফিস চালান, চারদিক তো আমি দেখাশোনা করি। আমি জানি উনি আমাদের মতো অফিস চালাচ্ছেন। আমাদের প্রোডাক্ট সব কিছু যেগুলো আমরা অনেক কষ্ট করে বের করি, আমাদের কর্মচারীরা অনেক কষ্ট করে নতুন নতুন ডিজাইন বের করে, কিন্তু উনি সব কপি করেন। আপনার পরে ওনার স্থান, সেই জন্য কেউ ওনাকে বাধা দিতে পারে না। আর উনি সব ডিজাইন নিয়ে ওনার অফিসে কাজে লাগিয়ে দেন, যার কারণে আমাদের প্রোডাক্টের সেল কমে যাচ্ছে। এই কথা শোনার পর আদিবার মাথায় রাগ চড়ে বসলো। সে চিৎকার দিয়ে শুভকে ডাকতে শুরু করলো। শুভ সবে মাত্র নিজের কেবিনে গিয়ে বসেছে। ডাক শুনে সে ফিরে আসলো। এভাবে চিৎকার করার কারণ কি সে বুঝতে পারছে, নতুন কোনো একটা ভূত মাথায় চেপেছে।
সে তখন ভেতরে আসলো। তখন তার দিকে তাকিয়ে আদিবা বলল, চোরের বাচ্চা, তোকে চাকরি দেওয়া হয়েছে এখানে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তুই চুরি করে আমার সব ডিভাইস নিয়ে নিজের অফিসে কাজে লাগাচ্ছিস। তোকে বলেছিলাম না তুই কোনো অফিস করতে পারবি না। শুভ হঠাৎ করে আদিবার এরকম ব্যবহারে অনেক বেশি অবাক হয়ে গেল। তার সাথে এরকম ব্যবহার করছে কেন? সে তখন আদিবার দিকে তাকিয়ে বলল, দেখুন ম্যাডাম, আপনি আমার সাথে যা ইচ্ছে ব্যবহার করুন, আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমি আমার বাবা মার ব্যাপারে কোনো বাজে কথা শুনতে চাই না। চুপ, একদম চুপ। তাহলে চুরি করেছিস কেন? অনেক বড় বড় কথা বলতি না? তাহলে আজকে কেন তোর চুরি প্রমাণিত হলো? খবর পেয়েছি তুই আমার অফিসের সব ডিভাইস চুরি করে নিয়ে গিয়ে তোর অফিসে কাজে লাগাচ্ছিস। আপনি এই তথ্যটা যার কাছ থেকেই পান না কেন, আপনি ভুল তথ্য পেয়েছেন। আমি আপনার অফিসের কোনো ডিজাইন নিয়ে কাজে লাগাচ্ছি না, কারণ আমার নিজস্ব কর্মচারী আছে। আমি শুধুমাত্র এখানে মামার কথা মতো আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করছি, না হলে আমি চাকরি করতাম না। একদম চুপ। বেইমানি করে আবার বড় বড় কথা বলতে আসছিস। আজকেই তোকে অফিস থেকে বের হয়ে যেতে হবে। যদি এই অফিসে চাকরি করতে হয় তাহলে অন্য কোনো জায়গায় চাকরি করতে পারবি না, বা অন্য কোনো অফিস চালাতে পারবি না। শুধু এই অফিসে কাজ করতে পারবি। তাই যেটা বলছি সেটা শোন, ওই অফিস বন্ধ করে দে। অসম্ভব, এটা আমার স্বপ্নের একটা কাজ। আমি এটা কোনোদিনও বন্ধ করতে পারবো না। আপনি যাই করেন না কেন, আমি দরকার হয় এই অফিস থেকে চলে যাব, কিন্তু আমি আমার অফিস বন্ধ করতে পারবো না। এটা শুধুমাত্র আমার স্বপ্ন নয়, আমার পরিবারের স্বপ্ন, আমার বাবা মায়ের স্বপ্ন। আমার বাবার মৃত্যুর পর আমি তো সেটার দায়িত্ব পেয়েছি। তাহলে আপনি কেন আমাকে বাধা দিচ্ছেন? আমি তো আপনার দায়িত্বে কোনো অবহেলা করতেছি না। শুভ, আমার মাথাটা নষ্ট করো না। আমি যেটা বলছি সেটা শোনো। তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করতেছো, সেটা মেনে নিলাম, কিন্তু তুমি একসাথে দুই জায়গায় কাজ করতে পারবে না। তুমি আমার এখানে কাজ করে তো যথেষ্ট বেতন নাও, তাহলে কেন তুমি তোমার অফিস চালাচ্ছ? দরকার হয় তোমার বেতন আরও বাড়িয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তোমার অফিস বন্ধ করতেই হবে। আমি সেটা পারবো না। আপনি যাই করেন না কেন, আমার অফিস চলবে। আমি আপনার দায়িত্বে যখন অবহেলা করছি না, তাহলে কেন আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দিবেন না? দরকার হয় এই অফিস থেকে বের হয়ে যাব, কিন্তু আমি আমার অফিস বন্ধ করব না। বলে শুভ সেখান থেকে বেরিয়েই চলে গেল। আদিবা চিৎকার করতে শুরু করলো। ম্যানেজার তখন আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য বলল, ম্যাডাম, আপনি একবার চিন্তা করে দেখুন, আমাদের এত বড় বড় ডিজাইনার, তারা এত ভালো ভালো ডিজাইন করতেছে। এগুলো দিয়ে প্রোডাক্ট বানিয়ে যদি সে সেল দেয়, তাহলে 2 দিন পরে তার কোম্পানি আমাদের কোম্পানির উপরে চলে যাবে। তখন তো সে আপনাকে কোনো প্রকার সম্মান করবে না। এখন তো মোটামুটি দাম দেয়, এরপরে এটাও দেবে না। আদিবা তখন চিন্তা করলো যদি শুভ তাদের থেকে বড় অফিস করে নেই, তাহলে তো তার সব কিছু শেষ হয়ে যাবে। শুভ তাকে সম্মান করবে না। এটা ভাবতে সে চিৎকার করতে শুরু করলো আর বলতে লাগলো, করাচ্ছি ওকে অফিস। আজকেই বাবাকে গিয়ে বলবো, ওকে যদি অফিস থেকে বের না করে দেয় তাহলে আমি অফিস থেকে বের হয়ে যাব। দরকার নেই অফিসে কাজ করার। বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে বাসার দিকে যেতে শুরু করলো। আদিবা তার বাবার সাথে দেখা করতে চায়, দেখা করে শুভকে বের করতে চায়। শুভর বাবা এবং আদিবার বাবা দুজনেই বিজনেস পার্টনার ছিল। শুধু এটা না, আদিবা শুভর মামাতো বোন। শুভর বাবা মারা যাওয়ার পর শুভর মামা জোর করে তার অফিসে চাকরি দেন। শুভর মামা যতদিন অফিসে ছিলেন ততদিন শুভ তার অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু এরপর শুভর মামা কিছুটা অসুস্থ হয়ে পড়েন, তাই আদিবাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আদিবা আসার পর থেকে শুভকে সহ্য করতে পারছে না। সে শুভর থেকে সব সময় এগিয়ে থাকতে চায়। এটা করতে গিয়ে যত ঝামেলা। আর ম্যানেজার তো আছে, ম্যানেজার নিজের ইচ্ছে মতো এটা ওটা সরিয়ে নিতে চায়, কিন্তু কিছুতেই পারে না। শুভ সব কিছু ধরে ফেলে। তাই তার একটাই ইচ্ছা, শুভকে যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে বের করতে হবে। কিন্তু সে জানে নিজের চেষ্টায় সে জীবনেও শুভকে অফিস থেকে বের করতে পারবে না। তাই শুভর পিছনে আদিবাকে লাগিয়ে দিয়েছে। আদিবা শুভকে একদমই সহ্য করতে পারে না। শুভ তখন নিজের কেবিনে বসে চিন্তা করছিল কে তার পিছনে এরকম করছে। সে ম্যানেজার সম্পর্কে কিছু খবর পেয়েছে, কিন্তু এটা তো নিশ্চিত না। শুভর ভীষণ রাগ হচ্ছিল, কেন করে তার সাথে এরকম। ওদিকে আদিবা তখন তার বাসায় চলে গেল। বাসায় গিয়ে চিৎকার করতে শুরু করলো। এটা দেখার পর তার বাবা তার দিকে এগিয়ে আসলেন, এসে বললেন, কি হয়েছে আদিবা, এভাবে চিৎকার করছো কেন? আর তোমার জামা কাপড়ের এই অবস্থা কেন? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? এত নোংরা জামা কাপড় তুমি কিভাবে পরলে? বাবা, এটা কি নোংরা জামা কাপড় বলে না? এটা আধুনিক মডার্ন জামা কাপড়, এখন সবাই এটা পরিধান করে। দরকার নেই মডার্ন হওয়ার, আমি আমার শিক্ষা তোমাকেই দিয়েছি। আমি সবসময় চেয়েছি সাধারণভাবে জীবনযাপন করতে, কিন্তু তুমি আমার মেয়ে হয়ে এরকম করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। বাবা,
আমার পোশাক নিয়ে পরে কথা বলবে, কিন্তু এখন তুমি শুভকে অফিস থেকে বের করে দাও। যদি শুভ অফিসে থাকে তাহলে আমি ওই অফিসে চাকরি করব না। কেন? শুভ কি সমস্যা করেছে? সে তো তার কাজ ঠিকমতো করেছে। আমি তো খবর নিয়েছি তার ব্যাপারে। সে তো তোমার কোনো ক্ষতি করছে না, অফিসেরও কোনো ক্ষতি করছে না। তাহলে তাকে বের করে দেওয়ার কারণ কি? বাবা, তুমি জানো না, ও আমাদের প্রজেক্ট কপি করে তার কোম্পানিতে কাজ চালাচ্ছে, যার ফলে আমাদের কোম্পানিতে যে কোনো প্রোডাক্ট বানানোর আগে তারা সেই প্রোডাক্ট বানিয়ে নিচ্ছে, যার ফলে আমাদের অফিসের সেল অনেক কমে গেছে। তুমি ভুল ইনফরমেশন পেয়েছো। সে তোমার কোনো প্রোডাক্ট কপি করেনি। সে নিজের মতো সবকিছু করতেছে। আমি সবকিছু দেখেছি। ও আমার সাথে কথা বলেই কাজ করেছে। তাই নিজের কাজের মধ্যে মনোযোগ দাও। অন্যের কথা চিন্তা না করে যদি নিজের কাজের প্রতি মনোযোগ দাও তাহলে অনেক সহজে সবকিছু হয়ে যাবে। তার মানে বাবা, তুমি আজকেও আমার কথা শুনবে না? আমি কিন্তু বলছি, এবার কিন্তু আমাকে রাখতে হবে অথবা তাকে রাখতে হবে। আমি অফিস থেকে বের হয়ে আসবো। আমি দরকার হয় তোমাকে অফিস থেকে বের করে দিব। এরপর তাকে অফিসের দায়িত্ব দিয়ে দেব। সবকিছু তার নামে করে দিব। এরপরও আমি আমার অফিস থেকে শুভকে বের করব না, কারণ ও আমার অফিসের সবচেয়ে পরিশ্রমী কর্মী। সে বারবার চলে যাবার কথা বলছে, কিন্তু আমি তাকে জোর করে রেখেছি, যে তাকে বের করার কোনো প্রশ্নই আসে না। বাবার কথা শুনে আমার রাগ উঠে গেল। কি এমন করে যার জন্য আমাকে সে বের করে দিয়ে সব কিছু শুভর নামে করে দিতে চাইছে? তাই আগে আমাকে আমার সব কিছু দখল করতে হবে, কারণ বাবা যেটা বলে সেটাই করে। যদি শুভর নামে সত্যি সত্যি সব কিছু করে দেয় তাহলে আমি কি পাবো? আমি এতদিন কষ্ট করলাম কিন্তু আমার কোনো ফলাফলই নেই, সব কিছু শুভ নিয়ে যাবে? এটা তো হতে পারে না। সেই জন্যই দরকার হয় আমি ওকে শেষ করে দেব। এরপরও আমার অফিসে ওকে থাকতে দেব না। ওর কত বড় সাহস আমার বিরোধিতা করে! আমি আমার রুমের ভিতরে দরজা বন্ধ করে চিন্তা করতে শুরু করলাম, কি করব। যে করে হোক আমাকে এমন কোনো রাস্তা বের করতে হবে যাতে বাবার উপর প্রতি অবিশ্বাস জন্মে, বাবা যেন তাকে নিজে অফিস থেকে বের করে দেয়। সেটাই আমাকে করতে হবে। সেই জন্য একটা প্ল্যান করতে হবে। ওদিকে আমি আমার অফিসে চলে আসলাম, কারণ আমার ওই অফিসের কাজের সময় শেষ। তাই আমি আমার অফিসে চলে এসেছি। এই সময়টা আমি যেখানে ইচ্ছা সেখানেই কাটাতে পারি, কারণ তাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। অফিস টাইমের পরে আমি যা ইচ্ছা তা করতে পারবো, তাতে তাদের কোনো আপত্তি থাকার কথা নয়। আমি অফিসে আসার পর আমার সবচেয়ে ভালো বন্ধু প্লাস আমার ম্যানেজার তামিমকে ডেকে নিয়ে আসলাম আমার কাছে। তামিম এসে আমার সামনে দাঁড়ালো। আমি তামিমের দিকে তাকিয়ে বললাম, তামিম, আমাদের অফিসের মধ্যে কোনো বেঈমান লুকিয়ে আছে, তাই যে করেই হোক আমাদের তাকে খুঁজে বের করতে হবে। কেউ একজন আমাদের অফিস থেকে আমাদের সব ইনফরমেশন আদিবার কাছে সাপ্লাই দিচ্ছে, তাই যে করেই হোক ওকে খুঁজে বের করতে হবে। আমাদের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে সে। কাকে সন্দেহ করব? কেউ তো সন্দেহ করার মতো কোনো কাজ করছে না। আগে জানতে হবে কে এই কাজ করছে, এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের এভাবে চেষ্টা করলে চলবে না, আমাদের একটা জাল বিছাতে হবে। এরপর দেখব ওই গুপ্তচর কীভাবে আমাদের হাত থেকে বাঁচতে পারে। আমি তোমাকে একটা প্ল্যান বলছি, কালকে এই প্ল্যানের মতো কাজ করবে। যদি এটা করো তাহলে অবশ্যই তাকে ধরতে পারবো। আমি মামার সাথে কথা বলছি, কালকে আমি অবশ্যই যাব না, আমি এখানেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না, আমি লুকিয়ে থাকবো, তুমি জালটা বিছিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই প্ল্যানটাই কাজে লাগাবো। কালকে আপনি সময় মতো চলে আসবেন, দেখব ও কিভাবে আমাদের হাত থেকে বাঁচতে পারে। এখন আমি চলে যাচ্ছি, যেটা প্ল্যান করেছি সেটা ঘোষণা করার জন্য। তামিম শুভর সামনে থেকে চলে গেল। শুভ বসে চিন্তা করতে শুরু করলো, কে সেই বেঈমান যে তাদের মধ্যে ঝামেলা করার চেষ্টা করছে। শুভ বসে আছে তার কেবিনে। ওদিকে তামিম শুভর অফিসের কর্মচারীদের সামনে দাঁড়িয়ে বলল, সবাই শুনুন, কালকে দুপুরের পর আমাদের একটা মিটিং আছে, সবাই রেডি থাকবেন। কালকে আমাদের অফিসটা দুপুর থেকে শুরু হবে। স্যার খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে একটা প্রজেক্ট নিয়ে এসেছেন, সেটা সবার সামনে প্রদর্শন করবেন। এটার আন্ডারে আমাদের সবাইকে কাজ করতে হবে। কিন্তু স্যার, আমরা অন্যদের কপি করে কাজ করব, এটা কিভাবে সম্ভব? আমাদের তো নিজেদের কিছু একটা করা দরকার। আমরা তো কোনোদিন এরকম কোনো কাজ করিনি, হঠাৎ করে এরকম কাজ করার মানে কি? আশিক সাহেব, আপনাকে এইসব ব্যাপারে চিন্তা করতে হবে না। আপনি যে কাজের জন্য আছেন সেই কাজটা করেন। আপনি এইসব চিন্তা করে কোনো লাভ নেই। অনেক সময় আমাদের অনেক কাজ করতে হয় যেটা আমাদের নিয়মের বিরুদ্ধে, কিন্তু কোম্পানির সুবিধার জন্য সেই কাজ করতে হবে। তাই আপনি এই ব্যাপারে আর কোনো কথা বলবেন না।
এরপর তামিম বেরিয়ে আসলো। শুভ আর তামিম বসে প্ল্যান করতে শুরু করলো কালকে কিভাবে তাকে ধরা যায়। সেজন্য শুভ একটা পেনড্রাইভ লুকিয়ে রাখলো তার ড্রয়ারের মধ্যে, এবং পরের দিন অফিস যখন শুরু হবে এর আগে থেকেই তারা এসে বসে রইল, কিন্তু সেটা লুকিয়ে। অফিস শুরুর 1 ঘন্টা আগেই দেখলো নিলয় সাহেব চলে এসেছেন। তারা অবাক হয়ে গেল তিনি এত তাড়াতাড়ি কেন আসলেন। তারা লুকিয়েছিল তখন নিলয় সাহেব সরাসরি শুভর কেবিনে ঢুকলেন। কেবিনে ঢোকার পর চেক করতে শুরু করলেন। এরপর তাদের আর বুঝতে বাকি রইল না কি আসল অপরাধী, সেজন্য শুভ তার পেছনে গেল, গিয়ে বলল, এই জন্যই তো ভাবি এতদিন থেকে আমাদের সব ইনফরমেশন কোথা থেকে আদিবা পেয়ে যায়। আসল অপরাধী তো আমাদের মধ্যে লুকিয়ে আছে, সেটা আমি আগেই বুঝেছিলাম। কিন্তু নিলয় সাহেব আপনি যে সেই অপরাধী, এটা আমার কল্পনার বাইরে ছিল। স্যার, অনেক কিছুই আমাদের কল্পনার বাইরে থাকে, কিন্তু টাকার কারণে মানুষ বেইমানি করে। আমরা আসল মানুষ চিনতে ভুল করেছিলাম। এই ছেলেটাকে কত সুবিধা দিয়েছিলাম, কিন্তু সে আমাদের সাথে বেইমানি করেছে। ওকে আর সুযোগ দেওয়া যাবে না, এখনই শেষ করে দিতে হবে। নিলয় সাহেব যখন বুঝতে পারলেন শুভরা তাকে ধরে ফেলেছে, তখন পালিয়ে যেতে চেষ্টা করছিলেন। সে দৌড়ে দেবে তখনই শুভ তার কলারটা চেপে ধরে থাপ্পড় দিয়ে মাটিতে বসিয়ে দিল। এরপর শুভ আর তামিম তাকে ঘিরে ধরল। সে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে বলল, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছি। আমাকে একটা সুযোগ দিন, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। শুভ তাকে আরও কয়েকটা থাপ্পড় দিল। এরপর বলল, আমার ভালো ব্যবহার দেখে মনে করিস না আমি সবার সাথেই এরকম করব। আমি যারা ভালো কাজ করে তাদের সাথে ভালো ব্যবহার করি, আর যারা খারাপ কাজ করে তাদের আমি কোনোদিনও ছাড়বো না। এখন বেঁচে থাকতে চাইলে সত্যি কথা বল, তোকে কে এখানে পাঠিয়েছে? সত্যি কথা বলছি স্যার, আমাকে কেউ এখানে পাঠায়নি। আমি ভাবছিলাম এই কথা যদি আমি আদিবা ম্যাডামের কোম্পানিকে জানিয়ে দিতে পারি তাহলে এখানে একটা ঝামেলাই হবে, মাঝখান থেকে আমার কিছু টাকার লাভ হবে। এর বাইরে আমি কিছু জানি না। আমাকে কে পাঠাবে এখানে বলেন। শুভ তখন তামিমকে লাঠি আনতে বলল। তামিম সঙ্গে সঙ্গে গিয়ে একটা লাঠি নিয়ে আসলো। শুভ লাঠিটা হাতে নিয়ে নিলয়কে মারতে শুরু করলো আর বলল, তুই আমাকে এতটাই বোকা মনে করিস? তোর সাথে ভালো ব্যবহার করেছিলাম বলে তুই আমাকে বোকা মনে করে আমাদের কাছ থেকে কাজ হাসিল করার চেষ্টা করছিস? যদি তুই প্রথমেই কাজ করার চেষ্টা করিস তাহলে আগে খবর গেল কিভাবে তাদের কাছে আমার সাথে চালাকি করার চেষ্টা করবি না। বল, তোকে কে পাঠিয়েছে? স্যার, আমার মনে হয় না ও এভাবে কথা বলবে। ওকে শাস্তি দিতে হবে আরও ভয়ঙ্করভাবে, তারপর কথা বলবে। স্যার, এক কাজ করি, ওকে খুন করে ফেলে। এমনিতেই ওর বসকে আমরা খুঁজে বের করব, আগে ওকে মেরে ফেলতে হবে। তামিমের এ কথা শোনার পর নিলয় অনেক বেশি ভয় পেয়ে যায়। সে শুভর দিকে তাকিয়ে কান্না করতে শুরু করে, কারণ সে জানিস তার এখন বাঁচার আর কোনো উপায় নেই। সেজন্য সে শুভর দিকে তাকিয়ে বলে, আমি সব কিছুই স্বীকার করতেছি, আমাকে মারবেন না দয়া করে। আমাকে আদিবা ম্যাডাম এখানে পাঠিয়েছেন সব ইনফরমেশন জোগাড় করার জন্য, না হলে আমি এখানে আসতাম না। আমাকে উনি টাকা দিয়েছেন এই কাজ করার জন্য। এই কথা শোনার পর শুভর মাথা গরম হয়ে গেল। এখন যে করেই হোক তার মামার সাথে বিষয়ে কথা বলতে হবে, আজকে একটি সিদ্ধান্তে পৌঁছতেই হবে। সেজন্য শুভ আর সেখানে এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেল তার মামার বাসায়। শুভর মামা এই মুহূর্তে শুভকে দেখে অনেক বেশি অবাক হলেন, কারণ এই সময় তার যাওয়ার কথা না, কিন্তু তিনি শুভকে দেখে একটু সময় নিয়ে জিজ্ঞেস করলেন, শুভ, তুমি এই সময় এখানে? তোমার তো এই সময় এখানে আসার কথা নয়, হঠাৎ করে এই সময় আসলে কোনো সমস্যা হয়েছে? মামা, আমি সব কিছু বলতেছি, কিন্তু আগে আপনি আদিবাকে নিয়ে ডেকে আনেন। আজকে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। আজকে আমি আর অপেক্ষা করব না। সে কেন এরকম করতেছে সেটা আমি জানতে চাই তার কাছ থেকে। শুভর মামা তখন আদিবাকে ডেকে নিয়ে আসছেন। আদিবা শুভকে দেখে বেশ রেগে গেল। শুভ তখন তার মামার দিকে তাকিয়ে বলল, মামা, আপনি বলেন, আমি এখনই আপনার অফিস থেকে অব্যাহতি নিচ্ছি। আমি আপনার অফিসে আর চাকরি করব না, কিন্তু এভাবে আমার কাজে বাধা দেওয়ার কোনো মানেই হয় না। শুভ, হঠাৎ করে তুমি এতটা রেগে গেলে, কি হয়েছে? তুমি আমাকে বলো, আমি দেখতেছি কি করা যায়। তুমি আগে আমাকে সবকিছু খুলে বলো, কি হয়েছে? মামা, কি বলবো, আমার অফিসে সে একটা গুপ্তচর বসিয়ে রেখেছে, তার কাছে সব ইনফরমেশন পাঠাবে বলে। আজকে তাকে আমরা ধরেছি। আমি এতদিন ধরে ভাবছিলাম কিভাবে আমার অফিসের ইনফরমেশন সে পেয়ে যায়। আজকে আমি সেই গুপ্তচরকে ধরতে পেরেছি। শুভর মামা এই কথা শোনার পর অনেক বেশি রেগে গেলেন। এটা রেগে যাওয়ার মতোই একটা বিষয়, একজন আরেকজনের ব্যাপারে জানার জন্য লোক ফিট করে রাখা যখন একটা বিষয়। শুভর মামা তখন আদিবার দিকে তাকিয়ে একটু রাগী দৃষ্টিতে বলে উঠলেন, আদিবা, তুমি এই কাজ কিভাবে করতে পারলে? তুমি একটু আমার সম্মানের কথা চিন্তা করলে না? তুমি কিভাবে ওর অফিসে গুপ্তচর রাখলে? তুমি এই ব্যাপারে আমার কাছ থেকে একটাবার জানতে চাইবে না? তুমি কেন এটা করলে বলো? বাবার এই কথা শোনার পরে আমি অনেক অবাক হয়ে গেলাম।
কারণ আমি তো এই কাজ করিনি। তাহলে এই কাজ করলো কে? আমি তখন বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি এই কাজ করিনি, আমার ব্যাপারে এটা মিথ্যে বলা হচ্ছে। তুমি আমার কথা বিশ্বাস করো। ও আমার ব্যাপারে কোনো কিছু করতে পারছে না, সেজন্য আমার বিরুদ্ধে মিথ্যে কথা ছড়াচ্ছে। তোমার কি মনে হয় আমি এরকম কাজ করতে পারি? আমি এটা কেন করব? সে তার অফিসে যাই করুক না কেন, এই ব্যাপারে আমি কেন কথা বলবো? আর আমার লোক ওখানে থাকবে, এটা তুমি ভাবলে কি করে? শুভ তখন আদিবার দিকে এগিয়ে গিয়ে বলল, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। মিথ্যা কথা বলতে বলতে তোমার হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো না? তুমি আমার অফিসে একটা লুক লাগিয়ে রেখেছিলে, আজকে সেটা আমার কাছে সব কিছু স্বীকার করেছে। বিশ্বাস না হলে আমার সাথে চলো, আমি তোকে আটকে রেখেছি। আরে তোমরা বারবার আমাকে দোষারোপ করতেছো কেন? আমি কেন এই কাজ করতে যাব? আমি তো সব ইনফরমেশন নিতাম আমার ম্যানেজার কাছ থেকে, সে সব কিছু এসে আমাকে জানাতো। আমি কেন আমার অফিসের লোক ফিট করে রাখবো? আমার তখন সন্দেহ কিছুটা গাঢ় হতে শুরু করলো, কারণ আমি আগে থেকে ম্যানেজারকে সন্দেহ করতাম, কারণ ও আমাকে সহ্য করতে পারতো না। কিন্তু ম্যানেজার যদি এই কাজ করে থাকে তাহলে নিলয় কেন আদিবার কথা বলবে, সেটাই আমি চিন্তা করছিলাম। আমি তখন আদিবাকে বললাম, তুমি যদি এই কাজ না করে থাকো তাহলে এই লোক তোমার কথা বললো কেন? সেটা তুমি যাকে আটকে রেখেছো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, কিন্তু এরকম মিথ্যে কথা এসে আমার নামে বলবে না। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই তোমার পিছনে লাগবো? শুভর মামা তখন তাদের দুজনের দিকে এগিয়ে আসলেন, এসে দুজনকে বোঝালেন। এরপর শুভর মামা আদিবাকে বললেন, আদিবা, আজ থেকে শুভর ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। তার যেটা ইচ্ছা সেটাই করবে। না হলে তোমাকে অফিস থেকে বের করে দিয়ে আমি তাকে অফিসের মালিক বানিয়ে দেব। এটা খুব ভালো করে মনে রাখবে। ওই গুপ্তচর কিংবা ম্যানেজার তুমি কেন অন্যদের কাছ থেকে তার অফিসের ব্যাপারে জানতে চাইবে? তার অফিসে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমি জেনে নেব। যদি সে তোমার কোনো কাজে অবহেলা করে থাকে তাহলে সেটা তুমি এসে আমাকে জানাতে পারো, কিন্তু তুমি এরকম করতে পারো না, কারণ তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো অধিকার তোমার নেই। কিন্তু বাবা, তার অফিসের কারণে আমাদের অফিসটা কতটা ক্ষতি হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না? তার অফিসের কারণে আমাদের অনেক কাস্টমার তার কাছে চলে যাচ্ছে। তুমি কি চাও আমাদের ব্যবসাটা মাটির সাথে মিশে যাক? আমি কেন এটা চাইবো? আর তার ব্যবসার কারণে আমাদের ক্ষতি হচ্ছে এটা তোমাকে কে বলল? সে থাকার কারণে আমাদের অফিসে কতটা উন্নতি হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না, কারণ তোমার চোখে এখন হিংসা ঢুকে গেছে। তুমি আগে তোমার চোখ পরিবর্তন করো। তোমার দৃষ্টিশক্তি যেদিন পরিবর্তন করবে সেদিন বুঝতে পারবে তার গুরুত্ব। মামা, ওকে এসব কিছু বোঝানোর সামর্থ্য আমাদের কারোর কাছে নেই। ওকে এসব কথা বলে কোনো লাভ হবে না। সে ভাবে আমি নকল করি সব কিছু, কিন্তু আমার যদি নকল করার ইচ্ছে থাকতো তাহলে আপনি থাকা অবস্থায় করতে পারতাম। আর আপনি তো আমার সব বিষয়ে খোঁজ নিয়েছেন, এরপরও এরকম কথা কেন বলে সেটাই তো আমি বুঝতে পারি না। আদিবা, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, তুমি আর কোনোদিন এরকম কোনো কাজ করবে না। আর যদি কোনোদিন এরকম কাজ করো তাহলে আমি কঠিন একটা সিদ্ধান্ত নিব, সেটা তুমি হয়তো মেনে নিতে পারবে না। তাই আগে থেকে সতর্ক হয়ে যাও। আদিবা রাগ করে ও রুমে চলে গেল। শুভ তার মামার সাথে আরও কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে আসলো অফিসে। অফিস আসার পর নিলয়কে মারতে শুরু করলো, কারণ সে মিথ্যে কথা বলেছে। শুভ তখন তাকে মারতে মারতে বলল, তোকে আমি এত হুমকি দিলাম, এরপর তুই মিথ্যা কথা বললি? রাজীব সাহেব তোকে পাঠিয়েছে আর তুই আরেকজনের নাম বলছিস? আজকে তোকে এমন শিক্ষা দিব আর কেউ তোর মতো কাজ কোনোদিন করার সাহস পাবে না। স্যার, আমাকে ক্ষমা করে দিন, লোভে পড়ে গিয়েছিলাম। এই নাম বললে হয়তো আপনি আমাকে মেরে ফেলতেন, অথবা আপনি আমাকে ছেড়ে দিতেন। যদি ছেড়ে দিতেন তাহলে রাজীব সাহেব আমাকে মেরে ফেলতো, তাই আমি এই নাম বলেছি। তোর কোনো ক্ষমা নেই, তোকে আমি এখনই শেষ করে দেব। তোর মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা নিজেদের নির্ধারিত বেতন পাওয়ার পরেও অতিরিক্ত লোভ করিস। তোদের মতো লোকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তামিম, ওকে মেরে নদীতে ভাসিয়ে দিয়ে আসো। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে তার উচিত শিক্ষা দিয়ে দিচ্ছি। ওর মতো কেউ আর কোনোদিন এরকম কাজ করার সাহস করতে পারবে না। স্যার, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমি কথা দিচ্ছি, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দেন। আমি আর জীবনে এরকম কোনো কাজ করব না। আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবে কাজ করব। দরকার হয় আমি আপনার হয়ে কাজ করব। তোর মতো বেইমান লোকদের আমার কোনো প্রয়োজন নেই। তোরা আরেকজনের সাথে বেইমানি করতে পারলে আমার সাথে কেন করতে পারবি না? তোর একটাই শাস্তি, তোকে মরতে হবে। তুই আর বাঁচতে পারবি না। তোর জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে। তামিম ওকে নিয়ে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। আমার মাথা কাজ করতেছে না, কেন এরকম হচ্ছে আমার সাথে।
কলেজে আমি আদিবা দুজনে অনেক ভালো বন্ধু ছিলাম। দুজনকে ছাড়া বুঝতে পারতাম না দুজন। আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সেটা কোনোদিন প্রকাশ করতে পারিনি। এরপরেই ঝামেলা শুরু। এরপর আর কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। সেই জন্য কথাটা ভেতরে চেপে রাখা আছে, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতেছে বিষয়টা। তার বিরুদ্ধে কিছু করতে গেলে আমারই কেমন জানি মনে হয়, কিন্তু তার প্রতি অজানা একটা রাগ কাজ করছিল। সে কেন মানুষের কথা শুনে এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে? সে কেন নিজের সব কিছু দেখতেছে না? সে কেন অন্যের কথা শুনবে? আর তার ব্যাপারে আমি চিন্তা করব না এখন থেকে। আমি আমার মতো কাজ করব, সে তার মতো কাজ করবে। এদিকে রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। ওকে আমি ছাড়বো না। ওকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। ও আমাকে অপমান করেছে বাবার সামনে। ওকে আমি একদম শেষ করে দেব। কিভাবে ও এরকমটা করতে পারে সেটা আমিও দেখে নেব। আমি ওর ছবিগুলো আমার সাথে যতগুলো ছিল সব ডিলিট করে দিলাম। আর ওর আর আমার একটা ছবি ফ্রেমবন্দি অবস্থায় আমার রুমে ঝুলছিল। আমি সেটা নামিয়ে নিলাম। এরপর সেটা ভেঙে ফেললাম। এরপর ছবির দিকে তাকিয়ে বললাম, তুই আমার সব থেকে ভালো বন্ধু ছিলি, তুই আমার ভালোবাসার মানুষ ছিলি, কিন্তু আজকে থেকে সব সম্পর্কের সমাপ্তি আমি করে দিলাম। তোকে ভালোবাসতাম, কিন্তু তুই আমার ভালোবাসার মর্যাদা দিসনি। আমাকে ঠকিয়ে আমার বাবার কাছ থেকে সব কিছু দখল করার চেষ্টা করছিস। বাবাকে তুই তোর আন্ডারে নিয়ে গেছিস, যার কারণে বাবা আমার কথাও শুনতে চায় না। এখন সব শেষ। আজকে থেকে তুই আর আমি সম্পূর্ণ আলাদা। আমি শুয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতে ঘুমাতে পারছিলাম না। কারণ যতই আমরা বাইরে থেকে মারামারি করি না কেন, ভিতরে ভিতরে একে অপরের প্রতি টান অনুভব করতাম। ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। ফুফু মারা যাওয়ার পর সে বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকতো। তাকে আমি ভালোবাসি, কিন্তু সে আমার ভালোবাসার কোনো মর্যাদাই দেয়নি। তাকে শাস্তি পেতেই হবে। কী দোষ করেছিলাম তাকে ভালোবেসে, যার কারণে এভাবে আমাকে ঠকালো? প্রতিটা অপমানের মূল্য ওকে দিতেই হবে। কিন্তু কেন জানি ওকে ভুলতে পারছি না। ওর সামান্য ছবি ডিলিট করে দেওয়ার কারণে আমার ভিতরে কেমন জানি একটু তোলপাড় শুরু হয়ে গেছে। আমি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছি না। সব কিছু আমার কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছিল। এভাবে পুরোটা রাত অসহায় কষ্টের মধ্যে কাটালাম। সামনে কি হতে চলেছে জানি না। ভালোবাসতাম তাকে, কিন্তু সে ভালোবাসার মূল্য দিতে পারেনি। সেজন্য তাকে আমি এখন আর ভালোবাসা দেব না, দিব বিষের কাঁটা। দেখব সে কতটা সহ্য করতে পারে। এতদিন তার প্রতি আমার শুধু রাগ ছিল, কিন্তু এটা এখন প্রতিশোধের পর্যায়ে পৌঁছে গেছে। তাকে আমি ছাড়বো না। পরের দিন অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর দেখলাম আগে থেকে শুভ এসে গেছে। সেই জন্য আমি তার সাথে কোনো কথা না বলে নিজের কেবিনে চলে গেলাম। গিয়ে রাজীব সাহেবকে ডেকে নিয়ে আসলাম। ম্যানেজার সাহেবকে দেখে মনে হলো অনেক বেশি চিন্তিত। তিনি হয়তো বুঝতে পেরে গেছেন তার লোক ধরা পড়ে গেছে। সেই জন্য আমি তাকে প্রথমে বললাম, আপনি এত বড় একটা কাজ কিভাবে করলেন আমাকে না জানিয়ে? আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করেননি আপনি? আপনার লোক ওই অফিসে রেখেছেন, সেটা আমাকে জানাতে পারতেন। আমার কাছ থেকে এই ব্যাপারে পরামর্শ নিতে পারতেন। কিন্তু আপনি আমাকে না জানিয়ে এত বড় কাজ করার সাহস কীভাবে পেলেন? সরি ম্যাডাম, আমি ভেবেছিলাম এটা যদি আপনাকে জানাই তাহলে অন্য কেউ এই ব্যাপারটা জেনে যেতে পারে, পরে এটা নিয়ে ঝামেলা হতে পারে। সেই জন্য আমি লুকিয়ে তাদের ব্যাপারে সকল ইনফরমেশন নিতে পারবো। কিন্তু ও ধরা পড়ে গেছে। এখন কোথায় সে কেউ জানে না। ওকে হয়তো তারা মেরে ফেলেছে। অনেক হয়ে গেছে। এখন ওর কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। ওকে আর ছাড়বো না। এখন থেকে এমন শাস্তি দিতে হবে যেটা ও কল্পনা করতে পারবে না। হ্যাঁ ম্যাডাম, আমি তো এটাই চাই। ওদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। আপনি ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন, আর এর ভিতরে আমি এদিকে সব কাজ ছেড়ে ফেলবো। পরে এই অফিসের মালিক হয়ে যাব আমি, আর আপনি থাকবেন ঝামেলা নিয়ে। আমার একজন লোক গেছে তো কি হয়েছে, আমি আরও লোক পাঠাবো। এতদিন থেকে এই অফিসে চাকরি করছি, কিন্তু আমার কোনো উন্নতি নেই। সব উন্নতি ওই শুভর হচ্ছে। একদিকে যেমন তার কাছ থেকে প্রতিশোধ নিব, অন্যদিকে আপনাদের অফিস শেষ করে দিব। তখন দেখবো কি করেন আপনারা। রাজীব সাহেবকে এরকম চিন্তিত দেখে আদিবা তার দিকে তাকিয়ে বলল, রাজীব সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার লোককে মারার প্রতিশোধ আমি তাদের কাছ থেকেই নেব। আপনি এমন কিছু লোককে নিয়ে আসুন যারা অনেক সাহসী আর যে কোনো কাজ নির্ভুলভাবে করতে পারে। আমি ওই অফিসের অস্তিত্ব মুছে দিতে চাই। ওটা আমি শেষ করে দিতে চাই। কি বলছেন ম্যাডাম, কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে ক্লিয়ার করে বলবেন। আমি অবশ্যই আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আপনার পরিচিত কোনো সন্ত্রাসী থাকলে তাকে নিয়ে আসুন। আমি ওই অফিসটা পুড়িয়ে দিতে চাই। ওখানে আগুন লাগিয়ে দেব। এরপর দেখব শুভ কিভাবে কি করতে পারে। আর এদিকের ব্যাপারটা আমি দেখছি। আপনাকে এই ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি দেখতেছি কাকে পাওয়া যায়। সবচেয়ে সাহসী লোককে এই কাজের জন্য নিয়ে আসবো। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন।
কাজটা খুব সহজে হয়ে যাবে। তাই যেন হয়। কোনো ঝামেলা হলে কিন্তু আমরা নিজেরাই ফেঁসে যাব। তাই যা করার সাবধানে করতে হবে, যাতে আমাদের নাম কেউ বুঝতে না পারে। সবাই ভাববে এটা একটা দুর্ঘটনা। এরপর রাজীব সাহেব বেরিয়ে গেলেন। এদিকে আমি আমার প্ল্যানের বাকি কাজটুকু করতে শুরু করলাম। আমি অফিসের কাউন্টারগুলো চেক করতে শুরু করলাম। এরপর আসল কাজটা করে ফেললাম, করে শান্তিতে বসে থাকলাম। কালকেই শুরু হবে আসল খেলা, কিন্তু এর ভিতর এই অফিসের কাজ শেষ করতে হবে। এই জন্য আমি শুভকে বহিষ্কার করার জন্য সব কাগজপত্র রেডি করে ফেললাম। তার সাথে আমাদের যে রকম কন্ট্যাক্ট ছিল সব কিছু আমি শেষ করে দিয়ে তাকে বহিষ্কারের কারণ সহ সব কাগজপত্র তৈরি করে ফেললাম। তাকে কালকে বের করে দেব, দেখব সে কিভাবে বাঁচতে পারে আমার হাত থেকে। আজকে আদিবা আসার পর থেকে আমার সাথে কোনো কথা বলেনি বা কোনো ঝামেলা করেনি, আমার সাথে রাগারাগিও করেনি। বিষয়টা আমাকে বেশ চিন্তায় ফেলে দিল। তাহলে কি সে সব ঝামেলা শেষ করে নিতে চাইছে? যদি শেষ হয়ে যায় এইসব ঝামেলা, তাহলে আমার জন্য ভালো হবে। আমি এইসব ঝামেলা আর করতে চাইছি না। আমার কাছে এটা বিরক্ত মনে হচ্ছে, কিন্তু ওই ঝামেলা শেষ করতে চাইছে নাকি নতুন করে কোনো ঝামেলা করতে চাইছে সেটাই বুঝতে পারছি না। তবে যতদূর মনে হচ্ছে আমি ভুল ভাবতেছি। সে হয়তো এই ঝামেলা শেষ করার চেষ্টা করছে। আমি একটু বেশি চিন্তা করতেছি। সেজন্য আমি কাজ করতে শুরু করলাম। সন্ধ্যার দিকে কাজ শেষ করে বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পর আম্মু আমার কাছে আসলো, এসে বলল, এভাবে আর কতদিন ঝামেলার মধ্যে চলবে সবকিছু? আমি চাই এসব ঝামেলা বন্ধ করতে। আমি তোমার জন্য মেয়ে দেখতে চাই, তোমাকে নিয়ে যেতে চাই। তুই আর আপত্তি করবি না। অনেক দিন হয়েছে, এখন তোর বিয়ে করার সময়। বিয়ে করতে হবে তোকে। আম্মু তুমি কেন এসব বলছো? আমার সময় আসলে আমি অবশ্যই তোমাকে বলবো, তুমি একটু অপেক্ষা করো। না, আমি কোনো অপেক্ষা করতে পারবো না। আমি তোর মামার সাথে কথা বলেছি। আমি আদিবার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমি জানি তুই আদিবাকে ভালোবাসিস, তাই আমি তোর মামার সাথে কথা বলে সবকিছু ঠিক করেছি। এখন যদি আদিবা রাজি হয়ে যায় তাহলে তোদের বিয়ে দিয়ে দিব। এভাবে আর কতদিন চলবে? দুজনের মধ্যে ঝামেলা শেষ করে নাও। আগে দুজন বন্ধুর মতো চলাফেরা করতে, কিন্তু এখন দুজনকে দেখলে মনে হয় দুই চিরশত্রু এক জায়গায় হয়েছে। তোদের এই রকম অধঃপতনের কারণ কি সেটাই আমি বুঝতে পারছি না। আম্মু তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আদিবা আমাকে বিয়ে করতে চাইবে না, এটা তুমি ভালো করে জানো। ও এখন মডার্ন মেয়ে, ও তোমাকে অপমান করবে। আমি চাই না তোমাকে কেউ অপমান করুক, পরে আরও ঝামেলা বড় হয়ে যাবে। তাই তুমি এখনই সব কিছু শেষ করে দাও। বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। এখন হয় তোর মাথা গরম, সেজন্য কোনো কিছু বুঝতে পারছে না। সময় আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই আগে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং আমরা দুজন মিলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, এবং এটাই তোদের দুজনের জন্য ভালো হবে। তাই আর আপত্তি করবি না। আম্মু তোমাকে আবারও বলছি, তোমরা যেটা করতেছো সেটা অনেক বড় একটা ভুল করতেছো। পরে কিন্তু এটার জন্য একটা ঝামেলা শুরু হবে আমার সাথে, আর সেই ঝামেলা কোনোদিনও শেষ হবে না। তাই আমি আর কোনো ঝামেলা করতে চাই না। আমি মামাকে বারবার বলছি আমাকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হননি। আমরা তোদের আর কোনো কথা শুনতে চাই না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই তোদেরকে মেনে নিতে হবে। তাই চুপচাপ আমি যেটা বলছি সেটা করবে। বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে সবাইকে দাওয়াত দিয়ে দাও। আমরা খুব তাড়াতাড়ি তোদের বিয়ে শেষ করতে চাই। আমি আর কোনো কথা বললাম না, কারণ আমার আম্মু যে সিদ্ধান্ত নেন সেটাকেও পাল্টাতে পারে না। সেজন্য আমি এই ব্যাপারে আর কথা বললাম না। আমি জানি সে কোনোদিন রাজি হবে না। এরপরও কেন আম্মু এটা করতেছে সেটা তারাই ভালো জানে। তবে মামা কেন এটা মেনে নিল? মামা তো সব বিষয় জানে। আম্মু না হয় কোনো কিছু জানে না, সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু মামা সব কিছু জানার পরও কেন এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আমার চিন্তার বিষয়। এসব আর চিন্তা করতে পারছি না। আজকে আর অফিসে যাব না। তামিমকে সব কিছু বুঝিয়ে দিয়ে এসেছি, সেজন্য বাড়িতে বিশ্রাম নিলাম। আদিবার সাথে কাটানো দিনগুলোর কথা মনে করতে শুরু করলাম। কলেজে আমরা কত ভালো বন্ধু ছিলাম, দুজন দুজনকে ছাড়া একটু বুঝতে পারতাম না। কিন্তু এখন আমাদের অবস্থা কীরকম হয়েছে, সেই সব দিনের কথা মনে পড়লে মনে হয় বর্তমানে এই দিনগুলো না আসলেই ভালো হতো। ওই দিনগুলোতে থেকে যেতাম, কিন্তু সময় খুব তাড়াতাড়ি চলে যায়। অনেক জিনিস আমাদেরকে ভুলে থাকতে হয়, আবার অনেক জিনিস মনে রাখতে হয়। সব কিছুই একটা গোলমাল হয়ে গেছে। সেটা শেষ হবে কিনা এটাও আমার জানা নেই। সেজন্য এসব ব্যাপারে আর চিন্তা করলাম না। পরের দিন যখন অফিসে গেলাম তখন অফিসে কাজ করছিলাম। হঠাৎ করে অফিসের মধ্যে তোলপাড় শুরু হলো। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, সেজন্য এগিয়ে গেলাম। গিয়ে দেখতে পেলাম অফিসের যত কর্মচারী ছিল সবাই এক জায়গায় জড়ো হয়ে কিছু একটা নিয়ে কথা বলতেছে।
আমাকে দেখে সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আমিও তাদের এরকম দৃষ্টি দেখে কিছুটা অবাক হলাম। তারা কেন আমাকে দেখে এরকম অদ্ভুত রিয়াকশন দিচ্ছে, কিন্তু আমার মাথায় কিছু ঢুকছিল না। তাদের দিকে তাকিয়েছিলাম, তখন হঠাৎ করে ম্যানেজার এবং আদিবা দুজনে আমার দিকে এগিয়ে আসে। আদিবা কিছু না বলে আমার কাছে এসে আমাকে থাপ্পড় দিতে শুরু করে। আমি অবাক হয়ে গেলাম, সে কেন আমার সাথে এরকম ব্যবহার করছে। সেজন্য আমি তাকে জিজ্ঞেস করলাম, ম্যাম, হঠাৎ করে এরকম ব্যবহার করছেন কেন? আপনার এরকম ব্যবহারের কারণটা কি একটু জানতে পারি? চোরের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার অফিস নষ্ট করার জন্য এসেছিলি? সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু এত ভয়ঙ্কর ক্ষতি করবি এটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। ভাগ্য ভালো, আমরা সব কিছু সময় মতো দেখে ফেলেছি। আজকের বাবার অপেক্ষা করব না, তোকে এক্ষুনি এই অফিস ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমিও আপনার সাথে একমত। এরকম লোককে অফিসে রাখলে অফিস ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না। এত বড় একটা চুরি কিভাবে করতে পারলো? শুভ তাদের কথা বুঝতে পারছে না, তবে ম্যানেজারের এরকম কথা শুনে তার মাথায় রাগ উঠে গেল। সেজন্য সে আদিবার দিকে তাকিয়ে বলল, দেখুন ম্যাডাম, আপনি আমার বিরুদ্ধে এরকম অভিযোগ তুলতে পারেন না। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি? আর আমার কীরকম স্বভাব সেটা আপনি ভালো করে জানেন। এরপরও আমার বিরুদ্ধে এরকম অভিযোগ তোলার কারণ কি? কি বলি? আমি তোর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছি? এই অফিসের সবাই জানে, সবাই প্রমাণ দেখেছে তুই আমাদের অফিসের কাউন্টারে 1 কোটি টাকা চুরি করার চেষ্টা করেছিলি, এবং সেটা তোর কাউন্টারে আজকে সকালে ডিপোজিট হয়েছে। আমরা যখনই দেখেছি আমাদের অফিসের কাউন্টার থেকে 1 কোটি টাকা গায়েব হয়ে গেছে, তখনই আমরা অফিসের যত লোক আছে সবার অ্যাকাউন্ট চেক করেছি। সবার অ্যাকাউন্ট চেক করে কারো অ্যাকাউন্টে না পাওয়ায় তোর অ্যাকাউন্ট চেক করেছি, এবং সেটাতেই পাওয়া গেছে। ম্যাডাম, আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের টাকা কোথায় যাবে? আমি তো সকাল থেকেই কাজ করছিলাম, আর আপনার অফিসের অ্যাকাউন্টের ইনফরমেশন আমি কোথা থেকে পাবো? এসব কিছুর কন্ট্রোল তো আপনি করেন, তাহলে? সেটা কি তুই সুযোগ হিসেবে বানিয়েছিস? বাবা আমার সাথে তোকে পিএস হিসেবে রেখেছিল, যার ফলে তুই আমার সব ইনফরমেশন জানতে পেরে গিয়েছিলি, এবং আমার অনুপস্থিতিতে সেটাকে কাজে লাগিয়ে সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলি। ম্যাডাম দেখেন, আপনি আমার উপর এরকম অভিযোগ তুলতে পারেন না। আমি এই ব্যাপারে কিছু জানি না। আপনি বারবার মিথ্যা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আপনার যদি মনে হয় আমাকে বের করে দেওয়ার দরকার হলে বের করে দিন, কিন্তু এরকম অভিযোগ করবেন না আমার বিরুদ্ধে। আমি মিথ্যে বলছি তাই না? একমাত্র তোর অনুমতি আছে আমার রুমে বিনা পারমিশনে ঢোকার, এবং সেটা কি তুই কাজে লাগিয়েছিস। আমার অনুপস্থিতিতে আমার রুমে ঢুকে অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলি, এবং এটার প্রমাণ তোর ব্যাংকের ইনফরমেশন আমি নিজে চেক করেছি, এবং এই অফিসের সব কর্মচারী এই ব্যাপারে জানে। তারা সবাই আমার সাথে ছিল, তাই সবার সামনে তুই চোর প্রমাণিত হয়েছিস। এখনও সময় আছে, সব কিছু স্বীকার করে নে, না হলে পুলিশের কাছে দিব। যাবজ্জীবন জেল কাটাতে হবে তোকে। মিথ্যে বলে সব কিছু শেষ করে দেওয়ার প্ল্যান করেছিলি, সেটা সফল হয়নি, এখন এরকম কথা বলছিস তাই না? অফিসের সব কর্মচারীরা আদিবার সাথে একমত হলো। সবাই আদিবার সাথে চিৎকার করতে শুরু করলো। শুভকে মারার জন্য অনেকেই এগিয়ে এসেছিল, কিন্তু আদিবা শুভর দিকে তাকিয়ে বলল, তুই বেইমান হতে পারিস, কিন্তু আমি বেইমানি করব না। আমি কারোর সাথে বেইমানি করিনি। এখনও সময় আছে। এই অফিস থেকে তোকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু পুলিশের আগে অফিসের যত কর্মচারী আছে না, সবাই তোকে মেরে ফেলবে। এটা মনে রাখবি, কারোর সাথে বেইমানি করে কেউ কোনোদিন পার পেয়ে যায় না। যে বেইমানি করেছে জীবনে একটা সময় না একটা সময় তাকে সেই বেইমানির ফল ভোগ করতে হয়েছে। চলে যা, চলে যা আমার সামনে থেকে। না ম্যাডাম, আমাদেরকে একটাবার সুযোগ দিন, আমরা এই লোকটাকে শেষ করে দিব। কত বড় সাহস! আমাদের অফিসে ঢুকে আমাদের অফিস থেকে কত টাকা চুরি করার প্ল্যান করেছিল। আমি তো ভাবি এতদিন থেকে অফিস করে এত টাকা পায় কোথা থেকে? তার বেতন থেকে তার পরিবার চালাবে নাকি অফিস করবে, সেটা সবাই চিন্তা করছিল। আমরা যেখানে বেতন পাওয়ার পর পরিবার চালাতে পারি না, সেখানে সে বেতন পাওয়ার পর পরিবার চালিয়ে কিভাবে এত বড় একটা অফিস দাঁড় করাতে পারে? এরকম আরো কত চুরি করেছে সে আমাদের চোখের আড়ালে। ম্যানেজারের এরকম কথা শুনে শুভ তার দিকে এগিয়ে গেল। এরপর তাকে বলল, আমার বিরুদ্ধে যদি প্ল্যান করেন না কেন, একটা কথা মনে রাখবেন, সত্য কোনোদিন মাটি চাপা পরে থাকে না। একদিন সত্যিটা সবার সামনে প্রমাণিত হয়ে যাবে। সেদিন আমি কাউকে ছাড়ব না। তোমাদের সবাইকে এর জবাব দিতে হবে। আমি চুরি করিনি, সবাই সেটা জানে, কিন্তু তোমাদের বয়ে এটা স্বীকার করতে পারছে না। তবে একদিন তাদের এই ভয় কেটে যাবে, তখন তারা সত্যিটা বুঝতে পারবে। মিস্টার শুভ সাহেব, এতদিন আপনি আমার উপরের পদে কর্মরত ছিলেন, সেই জন্য আপনার বিরুদ্ধে কিছু করতে পারিনি, কিন্তু এখন আপনি অফিসের কোনো লোক নন, সেই জন্য আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে পারি।
আপনি সবার সামনে আমাকে অপমান করার চেষ্টা করেছেন, আপনি চুরি করেছেন, এরপরও কেন সেটা স্বীকার করছেন না? আমাদের ম্যাডাম ছোট লোক না আপনার মতো যে আপনাকে শেষ করে দিবে। আমাদের ম্যাডামের অনেক বড় মন, সেটা সবাই জানে। এই কথা বলার পর আদিবার দিকে তাকালাম। সে একটা অহংকারী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি এটা তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে করেছে, কিন্তু আমি এখন কি করব? আমি নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছিলাম। এই অফিসে থাকলাম কেন? যদি এই অফিসে না থাকতাম তাহলে এর কিছুই হতো না, কিন্তু আমি এই অফিসে থাকার কারণে তাদের চোখে বিষ হয়ে গেছি। আমি এখানে থাকার কারণে তারা এত বড় একটা ষড়যন্ত্র করলো আমার বিরুদ্ধে। আমার কিছুই করার নেই। আমি আদিবার কাছে গেলাম, গিয়ে তাকে বললাম, তুমি আজকে যে কাজটা করলে সেটা অনেক বড় ভুল কাজ করলে। আমি এই কাজ না করার পরও আমাকে সবার সামনে অপমানিত করলে। আমার কিছুই বলার নেই, তবে একটা কথা মনে রাখবে, একদিন তোমাকে অনেক আফসোস করতে হবে। আমার অনুপস্থিতি, আমার প্রয়োজনীয়তা তোমাকে উপলব্ধি করাবে। আমি যতদিন তোমার সামনে ছিলাম তুমি ভাবছিলে আমি হয়তো সবচেয়ে গুরুত্বহীন তোমার কাছে, কিন্তু বিশ্বাস করো আমি কোনো দিন তোমার ক্ষতি চাইনি। কিন্তু তুমি আমার ক্ষতি করার চেষ্টা করলে, তাতে তুমি সফল হয়েছ। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, যা ছিল সব কিছু এখানেই শেষ করে চলে গেলাম। আর হয়তো কোনো দিন দেখা হবে না। ভালো দেখো। বলেই রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসলাম। আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম তারা এই ষড়যন্ত্রটা পরিকল্পিতভাবে বের করেছে। আগে থেকে তারা সব কিছু প্ল্যান করে রেখেছিল, না হলে আমার রিজাইন লেটার এত তাড়াতাড়ি তৈরি হওয়ার কথা না। নিশ্চয়ই তারা আগে থেকে সব কিছু প্ল্যান করে রেখেছিল এবং তারা জানতো আজকে আমাকে বহিষ্কার করা হবে। সেই জন্য তারা আগে থেকেই কাগজ বানিয়ে রেখেছিল। তবে আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখন আর তাদের ব্যাপারে কোনো কথা বলবো না। এখন মামা যতই রিকোয়েস্ট করুক না কেন আমি আমার কাজ করে যাব। আমি অন্য কারো কথা কোনোদিনও শুনবো না। এদিকে আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ আজকের আপুটাকে বিদায় করতে পেরেছি। এতদিন তাকে নিয়ে যে ঝামেলা ছিলাম, সেই ঝামেলা থেকে মুক্তি পেয়ে আমার অনেক বেশি আনন্দ লাগতেছে। আমি তখন ম্যানেজার সাহেবের দিকে তাকালাম। তিনি হেল্প করার কারণে এত সহজে কাজ করে সফল হতে পেরেছি। তবে এটা কেউ একজন বাবাকে জানিয়ে দিল। বাবা সঙ্গে সঙ্গে অফিসে চলে এসেছে। কারোর সাথে কোনো কথা না বলে সরাসরি চলে আসলেন আমার কেবিনে। আমি তখন কেবিনে বসেছিলাম। বাবা আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি জানি আদিবা, এটা তোমাদের প্ল্যান। তোমরা ইচ্ছা করে শুভকে এভাবে বের করে দিয়েছো। তোমরা কেন এই কাজটা করলে? বাবা, তুমি এখনো ওই চোরটার কথা বিশ্বাস করবে? আমি ভাবতেও পারছি না। ও আমাদের অফিসটা শেষ করে দিতে চেয়েছিল। আমাদের অফিসে 1 কোটি টাকা চুরি করেছে। ভাগ্য ভালো ছিল ম্যানেজার সাহেব সব কিছু দেখে ফেলেছিলেন, না হলে তো আমাদের এত টাকা লস হয়ে যেত। তারপরও তুমি ওর ব্যাপারে কিভাবে কথা বলতে পারো? সে কতটা ধূর্ত সেটা আমার খুব ভালো করেই জানি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি এটা তোমাদের সাজানো একটা প্ল্যান, তাকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য। তবে আমি এখন কোনো কথা বলবো না। আমি তোমাকে বুঝাবো সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার বোনকে কথা দিয়েছিলাম শুভর সাথে তোমার বিয়ে দেব। তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমি বাড়িতে অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি এভাবে যে ওকে তাড়িয়ে দেবে এটা আমি কল্পনাও করিনি। তবে একটা কথা মনে রাখবে, সময় কিন্তু মানুষেরও আসে, তখন কিন্তু তুমি একদম অসহায় হয়ে পড়বে। বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি এরকম কিচ্ছু করিনি। ও চুরি করেছে। চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ওর কাছে অফিসে চুরি হওয়ার 1 কোটি টাকা পাওয়া গেছে। সেটা এই অফিসের সবাই দেখেছে। এই অফিসের সবার সামনে ও চোর প্রমাণিত হয়েছে। সেজন্য তাকে বের করে দিয়েছি। এটা অফিসের নিয়ম। তুমি নিশ্চয়ই নিয়মের বাহিরে কিছু করতে বলবে না? সেটা আমি খুব ভালো করেই জানি, সেই জন্যই আমি কিছুই বলবো না। সেটা তোমরাই বুঝতে পারবে সময় আসলে। একদিন তুমি অনেক অসহায় হয়ে পড়বে, সেদিন কিন্তু আমিও তোমার পাশে থাকবো না। বলে বাবা বেরিয়ে গেলেন। আমি অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম। আমি কি কাজটা ঠিক করলাম? সত্যি তো, তাকে অপমান করাটা মনে হয় আমার ভুল হয়ে গেছে। তাকে অপমান না করে অন্যভাবে বের করে দেওয়ার কোনো প্ল্যান করলেও তো ভালো হতো, কিন্তু তাকে এভাবে অপমান করাটা অনেক খারাপ হয়ে গেছে। হঠাৎ মনে হলো সে তো আমাকে অপমান করেছে সবার সামনে, তাহলে আমি কেন তাকে অপমান করব না? সেজন্য অহংকার নিয়ে বসে থাকলাম। কিন্তু ওর অফিসটি ধ্বংস না করাই ভালো। সেজন্য ম্যানেজারকে ডাক দিয়ে নিয়ে আসলাম। ম্যানেজার তখন আমার কাছে আসলেন। আমি তখন ম্যানেজার সাহেবকে বললাম, ম্যানেজার সাহেব, আমার মনে হয় ওর অফিসটা ধ্বংস না করাই ভালো। যদি আমরা ঠিকমতো কাজ করি তাহলে আমরা ওর অফিসকে এমনিতেই পিছনে ফেলে দিতে পারবো। তাই আমাদের এখন কাজ করা দরকার। ও এমনিতে অনেক বেশি কষ্ট পেয়েছে। আদিবার কথা শুনে ম্যানেজারের মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেল। এটা যদি হয় তাহলে শুভ আবার উপরে উঠে যাবে, কিন্তু ম্যানেজার তাকে
উপরে উঠতে দেবে না। সেজন্য মনে মনে চিন্তা করে নিল আদিবা যতই না বলুক না কেন সে তার লোকদেরকে দিয়ে ওই অফিসটা জ্বালিয়ে দেবে। এরপর আদিবা ফেসে যাবে, এটা তো নিশ্চিত যে, কারণ এখন আদিবাকে সবাই সন্দেহ করবে। মাঝখান থেকে ম্যানেজারের নাম আসবে না, সেজন্য ম্যানেজার আদিবাকে বলল, কি বলছেন? এটা কিভাবে হবে? আমরা তো আগে থেকেই সব কথা বলে রেখেছি। অলরেডি আমি লোকজনকে টাকা দিয়ে ফেলেছি। টাকা দেওয়ার হলে টাকা দিয়েছেন, এখন সেই টাকা ফেরত আনার কোনো দরকার নেই। তাদেরকে টাকা দিয়ে দিন, কিন্তু কাজটা না করতে বলবেন। এই কাজ করলে সে অনেক বেশি অসহায় পড়বে। আমি চাই না সে আর কোনো বিপদের মধ্যে পড়ুক। এমনিতেই আমার মনে হয় আমি কাজটা ভুল করে ফেলেছি। কি বলছেন? আপনাকে সবার সামনে অপমানিত করলো শুভ, আর আপনি তার ব্যাপারে কথা বলছেন? আপনি ভুলে যাবেন না, আপনি তার বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য লড়াই শুরু করেছেন। যদি প্রতিশোধ না নিতে পারেন তাহলে সবার সামনে আপনি ছোট হয়ে যাবেন, এটা মনে রাখবেন। রাজীব সাহেব, আপনি আমার সামনে আর কোনো কথা বলবেন না। আপনি এখান থেকে চলে যান, আমি একটু একা থাকতে চাই। রাজীব সাহেব বেরিয়ে গেলেন। আদিবা চিন্তা করতে শুরু করলো, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার আশেপাশের মানুষগুলো বলছে সে কাজটা ঠিক করেছে, কিন্তু তার মন বলছে সে কাজটা ভুল করেছে, কারণ তাকে অপমান করাটা সবার সামনে অনেক বাড়াবাড়ি হয়ে গিয়েছে। সবাই তাকে চোর ভাবছে। এই কাজটা না করলেও পারতো আদিবা, কিন্তু মানুষ বলছে যেটা করেছে সেটা ঠিকই করেছে। এদিকে আমি বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর আম্মুকে সব কিছু জানালাম। আম্মু আমার কথা শুনে অনেক বেশি কষ্ট পেলেন। মামাকে সব বিষয়ে জানাতে চাইলেন, কিন্তু আমি নিষেধ করলাম। এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না তাদের সাথে। আমরা যোগাযোগ করব না। ইচ্ছা করে যদি তারা আমাদের সাথে যোগাযোগ করে তাহলে কথা বলবো, এছাড়া আর কোনো যোগাযোগের প্রয়োজন নেই। এরপর আমি আমার অফিস নিয়ে চিন্তা করতে শুরু করলাম। এখন এমন কিছু করতে হবে যাতে এই অফিসটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। রাতে শুয়েছিলাম, হঠাৎ করে তামিমের কল পেয়ে অবাক হয়ে গেলাম। এত রাতে তার কল করার কথা না, হঠাৎ করে সে কল করে বলল, দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। আমাদের অফিসটা কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। অফিসের মধ্যে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আয়। তুই কোথায়? এই কথা শোনার পর আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। অফিসে যেতে বেশি সময় প্রয়োজন হয় না। দৌড়াতে দৌড়াতে প্রায় 10 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম। গিয়ে দেখতে পেলাম পুরো 3 তলা পড়ে গেছে। কেউ উপর থেকে আগুন লাগিয়েছে, যাতে নিচ থেকে উপরে পানি নিতে নিতে নিচের তলা পর্যন্ত পড়ে যায়। অনেক বুদ্ধি করে আগুনটা লাগানো হয়েছে, বোঝাই যাচ্ছে এটা কেউ ইচ্ছে করে লাগিয়েছে। এভাবে আগুন লাগার কথা নয়, কারণ যদি ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে তাহলে নিচতলায় লাগার কথা। কারণ আমাদের ইলেকট্রিসিটির সব কিছু নিচের তলাতে, উপরে শুধু কয়েকটা গোডাউন, সেখানে মাল স্টক করে লাগা হয়। সেখানে আগুন লাগার তো কথা নয়। আমি ফায়ার সার্ভিসকে কল দিলাম এবং আমরা অফিসের আশেপাশে যারা ছিলাম তারা সবাই মিলে চেষ্টা করতে শুরু করলাম। অনেক কষ্ট করে 2 তলা বাঁচালাম, কিন্তু উপরে যত প্রোডাক্ট সবগুলো পুরো ছারকার হয়ে গেল। পরদিন সকাল হতেই মামা এই খবর পেয়ে দৌড়ে চলে আসলেন অফিসের কাছে। আমি তখন অফিসের মধ্যে ছিলাম। মামা এসে আমার পাশে দাঁড়ালেন। আমি মামার দিকে তাকালাম। মামার দিকে তাকিয়ে বললাম, এবার আপনারা খুশি হয়েছেন তো আমাকে একদম শেষ করে দিয়ে? আমি আর কি করব বলেন? আপনারা আমার সাথে আর কত লাগবেন, আর কত আমাকে ধ্বংস করবেন? আমি তো একা কিছু একটা করতে চেয়েছিলাম, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে কোনো কিছু করতে পারিনি। কিন্তু আপনার কারণেই আমার এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো। শুভর মামা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। শুভর সামনে তিনি কোনো কথা বলছেন না, শুভও কোনো কথা বলছে না। কিছুক্ষণ নীরবতা পালন শেষে শুভর মামা বললেন, আমার ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই শুভ। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে আমার মেয়ে। আমি তাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু সে শুধু খারাপ না, সে অনেক জঘন্য এবং নিচ মন মানসিকতার। আমি তোমাকে সান্ত্বনা দিতে পারবো না, কারণ সেই ভাষা আমার কাছে নেই। তবে আমি তোমার জন্য দোয়া করছি, তুমি একদিন এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হবে। পুরো পৃথিবী তোমাকে চিনবে। তুমি মনে রেখো আমার কথাটা। মামা আর কোনো কথা না বলে চলে গেলেন। আমি মামার কথায় কোনো কিছু মনে করলাম না, কারণ তার কিছু করার নেই। যা করার তা তো অন্যরা করেছে। তিনি তো কিছুই জানেন না। তিনি সবসময় আমার ভালো চেয়েছেন। আমি রাগের মধ্যে তার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আমি কোনো কিছু ভাবতে পারছিলাম না। বাসায় গিয়ে আম্মুকে বলে কান্না করতে শুরু করলাম। সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। কি করব এখন? তারা শুধুমাত্র আমার অফিসকে পুড়িয়ে দেয়নি, পুড়িয়ে দিয়েছে আমার ভিতরে সব আত্মবিশ্বাসকে। আমি আর কিছু করতে পারবো না মনে হয়। তামিম আমার পাশে বসেছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত, তুই একবার মুখ থেকে বল, আমি এই অফিস
একদম শেষ করে দিব। ওখানে আমি বোম মেরে উড়িয়ে দেব। তুই সেটা শুধু আমাকে একটাবার বলে দে। শুভ তখন তামিমকে জড়িয়ে ধরে বলল, না ভাই, এটার কোনো প্রয়োজন নেই। ওরা যা করছে তার শাস্তি পাবে, তোকে কিছু করতে হবে না। তুই ধৈর্য ধর, এমন একদিন আসবে যেদিন তারা নিজেরই অফিসটা বন্ধ করে দেবে। আমাদেরকে শুধু পরিশ্রম করতে হবে, আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। তোকে আমার পাশে চাই। আমার জীবন যতদিন আছে ততদিন আমি তোর পাশে আছি। তুই কোনো চিন্তা করবি না, কারোর দরকার নেই। আমরা দুজনেই সব কাজ করব। টাকার কথা চিন্তা করবি না। আমার জমানো কিছু টাকা আছে, সেগুলো আমি নিয়ে আসবো। তুই একদম নিশ্চিন্তে থাকতে পারিস। আমি তোর কাছ থেকে কোনো শেয়ার দাবি করব না। তুই একা সব কিছু করবি। আমি শুধু বন্ধু হিসেবে তোকে হেল্প করব। পরে টাকাগুলো আমি নিয়ে নিব। শুভ তখন তামিমকে জড়িয়ে ধরল। সত্যি বন্ধু এমন একটা জিনিস, যদি তা সত্যিকারের হয়ে থাকে তাহলে যে কোনো বিপদে সবার আগে থাকে। কিন্তু এখন শুভর আদিবার প্রতি গভীর ঘৃণা কাজ করছে। তাকে এতটা ভালোবাসতো, কিন্তু সে এরকম চিন্তা করলো না এই কাজটা করার আগে। সে কি এতটাই নির্মম হয়ে গেছে একজন মানুষের স্বপ্ন ধ্বংস করতে? তার এক মুহূর্তের প্রয়োজন মনে হলো না? এদিকে সকাল হতেই বাবা কোথায় যেন চলে গেল, আমাকে কিছু বলে গেল না। আমি অপেক্ষা করলাম, আম্মুকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি বললেন কোথায় গেছেন জানেন না। চলে আসলাম অফিসে, বসে কাজ করছিলাম। শুভকে ছাড়া অফিসটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তার সাথে ঝগড়া করে কিছুটা সময় কাটানো যেত, কিন্তু হঠাৎ করে বাবা আমার কেবিনে ঢুকে আমার গালে থাপ্পড় দিতে শুরু করলেন। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। বাবার দিকে তাকিয়ে বললাম, আরে বাবা, কি করছো তুমি? আমাকে মারতেছো কেন? বলবে তো কি জন্য মারছো? কোনো কারণ ছাড়া হঠাৎ করে তুমি আমার উপর আক্রমণ করার কারণ কি? তুই এতটা জঘন্য আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তোকে আমার মেয়ে বলতে আমার লজ্জা লাগতেছে। তুই শুভর অফিসে কি করেছিস? ছেলেটা এতটা কষ্ট করে এই অফিসটা দাঁড় করিয়েছি, তুই সেটা ধ্বংস করে দিয়েছিস। তোর অফিসে আগুন লাগিয়েছিস। আরে বাবা, তুমি কি মজা করছো আমার সাথে? আমি কেন কাজ করতে যাব? আমি ব্যাপারে কিচ্ছু জানি না। আর ওর অফিসে কিভাবে আগুন লাগলো সেটা না জেনে এসব হঠাৎ করে আমার উপর আক্রমণ করার কোনো মানেই নেই। আমি ভালো করেই জানি এই অফিসের একটাই শত্রু আছে, সেটা তুই। এছাড়া ওর অফিসের আর কোনো শত্রু নেই। তাই এই কাজ করলে একমাত্র তুই করতে পারিস। তাই আমি এ ব্যাপারে নিশ্চিত তুই এই কাজটা করেছিস। বাবা বিশ্বাস করো, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি কাজ করিনি। এ কাজ করার কোনো ইচ্ছে বর্তমানে আমার নেই। তাই তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো, আমি এই কাজ করিনি। বিশ্বাস? তাও আবার তোর মতো মেয়েকে? তোর মতো মেয়েকে বিশ্বাস করার চেয়ে মরে যাওয়া ভালো। তুই আমার সন্তান বলতে আজ লজ্জা লাগতেছে। ওকে আমি নিজে বলেছিলাম অফিসটা করার জন্য, কিন্তু একটা অফিসের কারণে তুই তার সাথে একটু ঝামেলা করলি। তোর সাথে আজকে থেকে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল। আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। বলে আদিবার বাবা চলে গেলেন। আদিবার ব্যাপারটা অনেক খারাপ লাগলো। সে তো এই কাজ করতে নিষেধ করেছিল, তাহলে এই কাজটা কেন করলো ম্যানেজার সাহেব? সেজন্য আদিবার রাজীব সাহেবকে ডাক দিল। তিনি আদিবার সামনে এসে দাঁড়ালেন। আদিবার আগেই দৃষ্টিতে তার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ম্যানেজার সাহেব, আমি আপনাকে নিষেধ করেছিলাম এই কাজ না করার জন্য, তাহলে শুভর অফিসে আগুন লাগলো কি করে? ম্যাডাম, আমি তো নিষেধ করেছিলাম। যারা এই কাজ করার জন্য তৈরি হয়েছিল তাদেরকে বলেছি টাকা নিয়ে চলে যাওয়ার জন্য। আমি বলেছি এই কাজ না করার জন্য। তাহলে আগুন লাগালো কি করে সেটা আমি কিভাবে বলবো? আপনি নিষেধ করার কারণে আমি সেটা বন্ধ করে দিয়েছি। কি বলছেন আপনি? যদি এই কাজ না করে থাকেন তাহলে এই কাজটা করলো কে? বাবা এইমাত্র আমার সাথে রাগারাগি করে চলে গেলেন। শুভর অফিসে কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। এরকম খারাপ ছেলেদের অনেক শত্রু থাকে। মনে হয় অন্য কারোর সাথে শত্রুতা করতে গিয়েছিল, সেই জন্য ওই লোকটা তার সাথে শত্রুতা করেছে। আমরা এই কাজ করিনি, তাহলে আমরা কেন এটা নিয়ে চিন্তা করব? আমি আর কিছু বললাম না, কারণ আমরা যখন এই কাজ করিনি তাহলে এই ব্যাপার নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো কারণই নেই। এই জন্য আমি এখন অফিসের কাজ মন দিলাম। কিন্তু বাসায় যাওয়ার পর বাবা আমার সাথে কোনো কথা বললো না। আম্মু রাগারাগি করলো। আমি তখন আম্মুকে সব কিছু বললাম, কিন্তু আম্মু আমার কোনো কথাই বিশ্বাস করলো না। সবার কাছে আমি অপরাধী হয়ে গেলাম। এদিকে আমি নতুন করে সব কিছু শুরু করলাম। এক মনে কাজ করার জন্য আমাদের অফিস আগের মতো চলতে শুরু করলো। আমি আম্মুকে বলেছি বাসায় থাকার জন্য। বাসায় কাজের লোক আছে, আরও একটা কাজের লোক দিলাম আম্মুর সেবা যত্নের জন্য। শুধুমাত্র আমি অফিসের কাজে মনোযোগ দিলাম। দিন রাত বিভিন্ন ক্লায়েন্টের কাছে ঘোরাঘুরি করতাম। আর তামিমকে দায়িত্ব দিয়েছিলাম। অফিসের দুজনে অনেক পরিশ্রম করলাম। 2 মাস পর এখন মোটামুটি নাম হয়ে গেছে আমার অফিসের। চারদিক থেকে অর্ডার আসতে শুরু করেছে। এখন আর আমাদেরকে ক্লায়েন্টের কাছে অর্ডারের জন্য যেতে হয় না, উল্টো ক্লায়েন্টরা আমাদের কাছে আসে অর্ডার করার জন্য।
সেই জন্য আমরা অফিসটা আরও একটু বড় করলাম। চারদিক থেকে লোক আসতে শুরু করলো। আমি কারোর কথা চিন্তা করলাম না। বারবার তামিম আমাকে বলছিল আদিবার অফিসের ক্ষতি করার জন্য, কিন্তু আমি সেই ব্যাপারে কোনো কথা বললাম না, কারণ আমি এ কাজ করতে চাই না। সে অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি সে পাবে, কিন্তু আমি যদি তার মতন করি তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? এখন শুধু আমি আমার অফিস নিয়ে চিন্তা করতে চাই। বাবার যত এতিমখানা ছিল সবগুলো আবার চালু করে দিলাম। সব জায়গায় ইনফরমেশন দিয়ে দিয়েছি। এখন থেকে নিয়মিত সেখানে টাকা যাবে, কাউকে কোনো বিষয়ে চিন্তা করতে হবে না। সবাই অনেক বেশি খুশি। তাদের আনন্দ থেকে নিজের কষ্ট ভুলে গেলাম। তবে রাতের আধারে এখনও আদিবার জন্য কান্না করি। আম্মু চেপে ধরেছেন বিয়ে করার জন্য, কিন্তু আমি কাউকে বিয়ে করব না জীবনে। ভিতর থেকে একজনকে ভালোবেসেছি, তাকে নিয়ে সারা জীবন চিন্তা করে কাটিয়ে দেব, কিন্তু কারোর সামনে সেটা প্রকাশ করব না। এদিকে 2 মাস শুভকে দেখতে পাইনি। প্রতিটা মুহূর্তে তাকে আমি মিস করেছি। অফিসের কাজকর্ম সব কিছু একদম বন্ধ হয়ে গেছে। ও অফিসে থাকাকালীন তার ভয়ে কিছুটা হলেও কাজ করতো সবাই, কিন্তু এখন কেউ কাজ করছে না। সবাই কাজে ফাঁকি দিচ্ছে, কিন্তু আমি থামতে পারছি না। আমার মানসিক অবস্থা চরমভাবে বিপর্যস্ত। তার কথা দিন রাত চিন্তা করি। তার অ্যাবসেন্সটা, তার গুরুত্ব আমাকে বুঝিয়ে দিয়েছে সত্যি, কিন্তু নিজের অহংকার ভেঙে আমি তার কাছে যেতে পারছিলাম না। তাকে ভালোবাসি, ভালোবাসার দিকটা ঠিক আছে, কিন্তু সামনে থেকে কেমন জানি একটা অদৃশ্য বাধা অনুভব করছিলাম। তার কাছে যেতে পারছিলাম না। নিজের আত্মসম্মানে লাগছিল তার কাছে গিয়ে কোনো কিছু বলে তাকে ফিরে আসার কথা বলতে। শুনেছি তার অফিস অনেক উন্নত করেছে, আর সেটা করারই কথা, কারণ তার পরিশ্রম সম্পর্কে তখন আমার ধারণা না থাকলেও এখন ভালো করে ধারণা আছে। অফিসের মধ্যে বিভিন্ন সময় ফাঁকিবাজি আর দুর্নীতি চলতেছে, কিন্তু কারা করেছে সেটা ধরতে পারছি না। এদিকে শুভকে অনেক দেখতে ইচ্ছে করছে, কিন্তু তার কাছে যেতে অনেক লজ্জাও লাগছিল। বাবার সাথে সম্পর্কটা এখনও স্বাভাবিক করতে পারিনি। বারবার তার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তিনি তার সিদ্ধান্তের উপর অনড়। যতক্ষণ না পর্যন্ত আমি শুভর কাছে ক্ষমা চাইব, ততক্ষণ পর্যন্ত তিনি আমাকে ক্ষমা করবেন না। অবস্থা একদম খারাপ, কিন্তু তার কাছে যেতে পারছিলাম না। প্রায় 2 মাস 20 দিন পর আজ নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার অফিসে গেলাম। সামনে যেতেই আমার অফিসের চেয়ে 1000 গুণ বেশি ঝাঁকজমক বুঝিয়ে দিচ্ছে। সে তার পরিশ্রমের ফল হাতে নাতে পেয়েছে। তার কেবিনের সামনে যেতেই সে উঠে দাঁড়ালো। হঠাৎ করে আমাকে দেখে অবাক হয়ে গেছে। শুভ আদিবাকে সামনে দেখে বিশ্বাস করতে পারছিল না সেখানে এসেছে। শুভ তার দিকে তাকিয়ে আছে। আদিবা শুভর সামনে এসে বসে বলল, সরি, আপনার অনুমতি না নিয়ে বসে পড়লাম, কিছু মনে করবেন না। অনেকটা জার্নি করে এসেছি, ক্লান্ত হয়ে গেছি। আরে ম্যাডাম, এসব কি বলছেন? আপনার মতো মানুষ এই গরিবের অফিসে পাহাড়ে গেছে, এটাই অনেক বেশি। আমরা ছোটো লোক মানুষ, আমাদের সম্মানের কী আছে? কথা তো আগের থেকে আরও ভালো বলতে পারো। আগের বোকা বোকা ভাবটাও নেই, স্মার্টও দেখছি অনেক হয়েছে। তা কিছুটা বলতে পারি, কারণ সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে, সেটার উপরে চলার চেষ্টা করতেছি। আদিবা তখন সামনে এগিয়ে গেল, শুভর চেয়ারের পাশে দাঁড়ালো। এরপর তার দিকে তাকিয়ে বলল, ভুল আমার হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সেদিন আমি তোমাকে ফাঁসিয়েছিলাম, আমি সব কিছু করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার অফিসে আগুন লাগানোর কথা বলিনি। অন্য কেউ তোমার অফিসে আগুন লাগিয়েছে। আমি তোমাকে ভালোবাসি, সব কিছু কোনোদিন বলতে পারিনি। বারবার নিজের অহংকারের কাছে হার মেনেছি। এখন তোমাকে বলতে এসেছি। তুমি ভেবো না তোমার এই অবস্থা দেখে আমি তোমাকে এই কথা বলতে এসেছি। আমি শুধু আমার কথাটা তোমাকে জানিয়ে চলে গেলাম। আমি চাই না তোমাকে আমার কাছে ফিরিয়ে নিতে, কারণ আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। তবে আমার ব্যাপারে কোনো অভিযোগ করো না, কারণ আমি তোমার কাছে এসেছি নিজের ভুল স্বীকার করার জন্য। আমি নিজের ভুল স্বীকার করেছি। নিশ্চয়ই ভালো মানুষেরা খারাপ মানুষদের ভুল সহজে ক্ষমা করে দেয়। শুভ বিশ্বাস করতে পারছিল না আদিবা তার কাছে ক্ষমা চাইছে। এটা কি তার নতুন কোনো প্ল্যান, নাকি সত্যি ক্ষমা চাইতে এসেছে? সেটাই বুঝতে পারছিল না শুভ। তবে তার উপর জমে থাকা অভিমানগুলো প্রকাশ পেতে শুরু করলো। শুভ তখন তাকে বলল, ছোটো লোকেরা কোনোদিন কারোর উপর অভিযোগ করে না। আমি আপনার উপর কোনো অভিযোগ করব না। আপনি যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন। আমার এই ব্যাপারে কোনো মতামত নেই। মনে করে দেখুন সেই দিনের কথা। আমি আসার সময় আপনাকে বলে এসেছিলাম আমার আপনার উপর কোনো রাগ নেই, আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। তবে আপনি ভালোবাসেন কথাটা বলেছেন, তাহলে শুনুন, আমিও আপনাকে ভালোবাসতাম, এখনও বাসি। তবে সেটা আমার কলেজের বন্ধু আদিবাকে আমি ভালোবাসি। সে মরে গেছে, এর বাইরে আর কোনো কথা বলতে চাই না। তাই এখান থেকে চলে গেলে আশা করি আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। এই কথা শোনার পর আমি কান্না করে দিলাম। সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি এটা জানতেও পারলাম না।
আমি তো ভেবেছিলাম শুধুমাত্র আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। আমাদের দুজনের মধ্যে এই কথাটা সীমাবদ্ধ ছিল, কেউ কাউকে জানাতে পারেনি, সেই জন্য এত ঝামেলা। আমি তাকে কিছু বলতে যাব, কিন্তু সে হাত বাড়িয়ে ইশারায় চলে যেতে বলল। সেই জন্যই আমি বেরিয়ে চলে আসলাম। তবে মনের মধ্যে একটা প্রশান্তির কাজ করছে। সে আমাকে ক্ষমা করতে পারুক বা না পারুক, আমাকে ভালোবাসার কথাটা শুনিয়েছে। এটা আমার কাছে অনেক কিছু। এর বাইরে আমি আর কিচ্ছু চাই না। সময় সময়ের গতিতে চলতে শুরু করে। দেখতে দেখতে ঠিক একটা বছর পেরিয়ে গেল। আজ সেই দিন যেদিন আদিবা আমার কাছ থেকে চলে গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজখবর আমি নিইনি, তার সাথে দেখা করার চেষ্টা করিনি। তবে খবর পেয়েছি গত মাসে তার অফিস বন্ধ হয়ে গেছে। অফিসের কর্মচারীদের বেতন দিতে পারছিল না, কারণ অফিসের সেল একদম কমে গেছে। এরপর আবার অ্যাকাউন্টের প্রায় 3 কোটি টাকা নিয়ে ম্যানেজার এবং আরও একজন লোক পালিয়ে গেছে। ব্যাপারটা শুনে আমার কষ্ট লাগলেও আমার অফিসের অবস্থা দেখে আমার নিজের কাছেই কেমন জানি মনে হচ্ছিল। আমার অফিস এখন শুধু একটা না, তাদের অনুপস্থিতিতে আমি এই মার্কেটে রাজত্ব করেছি। আমার অফিস সংখ্যা এখন মোট 10টা। আমি সব কটাই আমার বাবার প্রতিষ্ঠানের জন্য কাজে লাগাচ্ছি। আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না। মা ছেলে সারা জীবন বসে গেলেও কোনো আর সম্পত্তি কমাতে পারবো না। কিন্তু মামার অবস্থা দেখে অনেক খারাপ লাগে। আজ অফিস থেকে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর বাড়িতে দেখলাম কিছু লোকজন। আমি তখন অবাক হয়ে গেলাম। এই সময় তো আমাদের বাড়িতে মানুষ আসার কথা না। তাহলে ভিতরে গেলাম, গিয়ে যখন আম্মুর সামনে দাঁড়ালাম তখন দেখতে পেলাম মামি দাঁড়িয়ে আছেন। মামি আমাকে মায়ের চেয়েও বেশি আদর করেন। বাবার মৃত্যুর পর মা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন। তখন আমি অনেক ছোট ছিলাম, তাই বেশিরভাগ সময় মামির কাছে থাকতে হতো। এই কারণে আমি মামিকে অনেক বেশি ভালোবাসি, তিনিও আমাকে অনেক বেশি আদর করেন। আমার আম্মু তখন আমার সামনে এসে বললেন, শুভ বাবা আমার, আজ তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমি তোমার হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আশা করি তুমি আমার সিদ্ধান্ত মেনে নিবে। শুভ তখন তার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। এরকম কথা বলার কারণ কি? শুভ তখন তাকে বলল, কি ব্যাপার আম্মু, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভ, তুমি তো বাড়িতে তেমন একটা আসো না। আমি যে বাড়িতে একা আছি সেই ব্যাপারে তোমার কোনো চিন্তা থাকে না। আমি নিজেও ভাইয়া এবং আদিবার উপর অনেক রাগ করেছিলাম, কিন্তু আদিবা নিজের ভুল বুঝতে পেরেছে। কয়েকদিন থেকে আমাদের বাসায় আসছিল, কান্নাকাটি করেছে, কিন্তু ভাইয়া আমার কাছে আসেনি লজ্জার কারণে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই তোমাদের দুজনের বিয়ে আমি দিব। আমি তোমার কোনো আপত্তি শুনবো না। তাড়াতাড়ি তামিমকে কল করে তৈরি হয়ে নাও। আর তোমার অফিসার ম্যানেজার আর তোমার বাবার এতিমখানার কেয়ারটেকারদের আমি জানিয়ে দিয়েছি। শুভ তখন তার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? শুভ তখন তার আম্মুকে বলল, অসম্ভব, এটা হতে পারে না। আমি এটা কোনোদিনও করতে পারবো না। আম্মু, তুমি এই ব্যাপারে আর দয়া করে জোর করবে না। আমার জন্য বাবা কাজটা করো। আমি আমার মেয়েকে এরকম কষ্টে দেখতে পারছি না। তাকে এত অসহায় অবস্থায় আমি কোনোদিন দেখিনি। তাকে দেখলে তুমি বুঝতে পারবে তার শরীরের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। প্রতিটা মুহূর্ত তোমার জন্য কান্না করে, কিন্তু তুমি নাকি তাকে দেখা করতে নিষেধ করেছিলে, তাই তোমার সামনে যেতে পারছিল না। ডাক্তার বলেছে এরকম মানসিক চাপে থাকলে কয়েকদিনের মধ্যেই তার শরীর আরও খারাপ হয়ে যাবে। আমি আমার মেয়ের জীবনটা তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। বলে মামি কান্না করতে শুরু করলেন। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আম্মু আমাকে বারবার বলছেন রাজি হয়ে যাওয়ার জন্য। আমি তখন মামিকে জড়িয়ে ধরে বললাম, মামি তুমি কোনো চিন্তা করো না, আমি রাজি। তোমার কথা আমি কোনোদিনও অমান্য করতে পারবো না। তুমি আমার মায়ের মতো। তুমি আমাকে যে আদর ভালোবাসা দিয়েছো সেটা হয়তো আমি আমার মায়ের কাছ থেকেও পাইনি। তাই তোমার কথা আমি কোনোদিনও ফেলতে পারবো না। তোমরা ব্যবস্থা করো। এরপর সবার মুখে হাসি দেখতে পেলাম। সন্ধ্যার মধ্যে আমাদের বিয়ের ব্যবস্থা করা হলো। মামা আমার সাথে এসে কথা বললেন। আমিও মামার সাথে কথা বলে তাকে সই বললাম, কারণ তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। সন্ধ্যার পর আমাদের বিয়ের কার্যক্রম শুরু হলো। বিয়ের সময় আদিবাকে একটাবারও আমি দেখলাম না, কারণ সে ঘুমটা টেনে কান্না করছিল। বিয়ের কাজকর্ম সব কিছু সম্পন্ন হওয়ার পর আমি জানিয়ে দিলাম আগামী 2 দিন পর আমার বাবার যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় আমার এবং আদিবার বিয়ের উপলক্ষে অনুষ্ঠান করা হবে। তারা অনেক খুশি কথাটা শোনার পর। অবশেষে সেই বহু কাঙ্ক্ষিত সময় বাসর ঘরে প্রবেশ করলাম, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না। একই অবস্থায় বসে আছে। আমি তখন তার পাশে গেলাম, সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা পালন চলল। হঠাৎ করে সে নেমে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, শুভ, এই অবহেলা আমি আর নিতে পারছি না বা মানতেও পারছি না। তুমি আমাকে মেরে ফেলো অথবা বন্ধ করো এই অবহেলা।
আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভালো মানুষেরা তো ভুল ক্ষমা করে দেয়। তুমি কেন আমাকে ক্ষমা করতে পারছো না? শুভ কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিবা কান্না করে যাচ্ছে শুভর পা ধরে। এরপর শুভকে বলল, তুমি যদি আজকে আমাকে ক্ষমা না করো তাহলে আমি আজকে আমার জীবন শেষ করে দেব। এটা তুমি ভালো করে মনে রাখবে। আমি অহংকার করে তোমার কাছ থেকে ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু তোমার কাছে পাওয়ার ছিল। তুমি কি জোর করে আমাকে আটকে রাখতে পারলে না? তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় ছিল, কিন্তু আমি মানুষের কথা শুনে ভুল করে ফেলেছি। কথা দিলাম জীবনে চলে গেল, আর আমি কোনো দিন এরকম কোনো কাজ করব না। এই শুভ, সরি তো। আমি এখনও চুপ, কোনো কথা বলছি না। আমি কোনো কথা বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আদিবা কান্না করে আমাকে জড়িয়ে ধরলো। আমি আর থেমে থাকতে পারলাম না, কান্না করে তাকে জড়িয়ে ধরলাম। এতক্ষণ নিজেকে অনেক কষ্ট করে সামলে রেখেছি, তার কান্না আমি সহ্য করতে পারি না। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বেশি। আমি তোমার কাছ থেকে এই দিনটার অপেক্ষা ছিলাম। আমি জানতাম একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। আমি নিজেকে প্রস্তুত রেখেছিলাম তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারিনি। তুমি আমার কতটা জুড়ে আছো সেটা তুমি নিজেও জানো না। অনেক চেষ্টা করেছি তোমাকে নিজের থেকে দূরে রাখার জন্য, কিন্তু পারিনি। আমি অতীতকে ধরে রাখতে চাই না, আমি সব কিছু ভুলে যেতে চাই। এখন আমরা আবার নতুন করে শুরু করতে চাই। যাকে তুমি কলেজে হারিয়ে ফেলেছিলে, আমি সেই আদিবা হয়ে তোমার কাছে ফিরে এসেছি। আমি কথা দিচ্ছি আর কোনো অহংকার করব না। এভাবে সারা রাত পার করে দেবেন? আজকে আমাদের বাসর রাত, আপনি কি সেটা ভুলে গেছেন ম্যাডাম? ভুলে যাব কেন? তাহলে চলুন শুরু করি। এই কথা বলার পর আদিবা লজ্জায় পড়ে গেল। সে তখন শুভকে জড়িয়ে নিল নিজের মধ্যে। এভাবেই তাদের ভালোবাসা চলতে থাকুক। সত্যি বলতে আমাদের মধ্যে অনেকেই সত্যিকারের মানুষ চিনতে ভুল করি। মানুষের কথা শুনে অনেক সময় নিজের প্রিয়জনকে দূরে ঠেলে দেয়। কিন্তু মনে রাখবেন, প্রিয়জন সবসময় আপনার ভালো চায়, কিন্তু মানুষ আপনার কতটুকু ভালো চায় সেটাকে আপনি কোনোদিন চিন্তা করে দেখেছেন? যতই আপনার প্রিয়জন আপনাকে অবহেলা করুক, অপমান করুক, কিন্তু দিন শেষে তারাই আপনাকে আগলে নেবে। কিন্তু বাইরের মানুষ যতই আপনার সাথে ভালো ব্যবহার করুক, বন্ধুর মতো আচরণ করুক, স্বার্থের উপর যখন আঘাত পড়বে তখন সবার আগে তারাই আপনাকে ছেড়ে চলে যাবে। তাই সঠিক মানুষ জীবনে নির্বাচন করুন, যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। সন্দেহ করবেন না, নিজের প্রিয় মানুষকে করে। সন্দেহ করলে নিজের জীবন নষ্ট করবেন। অহংকার আর রাগ মানুষকে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। সেই ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। যদি বাঁচতে পারেন তবে দেখবেন জীবনে এমন একটা পর্যায়ে পৌঁছবেন যেখানে আপনি নিজেকে কোনোদিন কল্পনাও করেননি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই সম্পূর্ণ গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।